একটা কথাও বলবি না। চুপচাপ যেভাবে এসেছিলি সেভাবে ঘর থেকে বেরিয়ে যাবি। আমি যেন তোর চেহারা এখানে আর দেখতে না পাই। এসব কি বলছো তুমি? আমি ঘর থেকে বেরিয়ে যাব মানে? তুমি কি পাগল হয়ে গিয়েছো? এখন যদি আমি ঘর থেকে বেরিয়ে যাই তাহলে তোমার আর আমার পরিবারের মান সম্মানের কি হবে? একটাবার ভেবে দেখেছো? লোকে তো তোমার আমার দিকে আঙুল তুলবে। মাই ফুট, তাতে আমার কিছু যায় আসে না। আমি ওসব লোকের কোনো পরোয়া করি না। আর তাছাড়া তুই ভাবলি কি করে তোর মতো একটা ছোট লোকের সাথে আমি রুম শেয়ার করব? অসম্ভব, কক্ষনো না। তোকে বলছি, ভালোই ভালোই তুই ঘর থেকে বেরিয়ে যা। তা না হলে আমার থেকে খারাপ কিন্তু কেউ আর হবে না। দেখো, তুমি একটু শান্ত হও। তুমি হয়তো ভুলে যাচ্ছ কিছুক্ষণ আগে তোমার আর আমার বিবাহ সম্পন্ন হয়েছে। এখন আমি যদি এই ঘর থেকে বেরিয়ে যাই তাহলে লোকে তোমার এবং তোমার পরিবারের দিকে আঙুল তুলবে। কেন আমি ঘর থেকে বেরিয়ে গেলাম এটা নিয়ে অনেক কথা হবে। এতে তোমাদের মান সম্মান ধূলিসাৎ হয়ে যাবে। তাই আমি বলি কি, একটু শান্ত হ। আমার কথাটা। ইভানকে নিধি আর কোনো কথা বলতে দিল না। সে সজোরে ইভানের গালে থাপ্পড় মেরে দিল। হঠাৎ করে নিধির এমন প্রতিক্রিয়ায় ইভান কি বলবে কিছুই বুঝে উঠতে পারছিল না। হঠাৎ করে নিধি কেন তার উপর এতটা ক্ষিপ্ত হয়ে গেল এবং তাকে কেন আঘাত করলো এটাও ইভান বুঝতে পারল না। সে কি এমন বলেছে? ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! তুই আবার আমার মুখে মুখে কথা বলছিস। তুই আমাকে নিজের স্বামী বলে দাবি করছিস। মানি না আমি এই বিয়ে। তোর মতো ছোট লোকের সাথে আমি তো কখনোই নিজেকে জড়াবো না। তাই নিজের ভালো চাস তো এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যা। অনেক ষড়যন্ত্র করেছিস, অনেক ষড়যন্ত্র করে নিজের পরিকল্পনায় সার্থক হয়েছিস। তোর তো সবসময়ই আমার পরিবারের টাকা পয়সা আর ব্যবসার উপরে নজর ছিল। কিভাবে তুই এগুলো নিজের করে নিবি? তুই ক্ষণিকের জন্য জিতে গেলেও ভুলে যাস না, তোকে আমি কখনোই জিততে দেব না। আমি কখনোই তোর পরিকল্পনা সার্থক হতে দেব না। তুই যা ভেবেছিস তা এক মুহূর্তের জন্য হবে না। বাহ, এতক্ষণে তোমার আসল রূপটা বেরোলো। আমি তোমার পরিবারের টাকা পয়সার লোভে তোমাকে বিয়ে করেছি। সত্যি তুমি খুব হাসালে নিধি ম্যাম। তুমি হয়তো ভুলে যাচ্ছ তোমার বাবার কোম্পানির একজন সাধারণ কর্মী আমি। তোমার বিশাল ব্যবসার সাম্রাজ্যের ধারে কাছেও আমার মতো ছোট লোকের স্থান নেই। তাহলে বলো, কিভাবে তোমার বাবা আমাকে, একজন সামান্য কর্মীকে, এমন গুরুত্বপূর্ণ একটা পারিবারিক ব্যবসার উত্তরাধিকারী হিসেবে তোমার স্বামী করে মেনে নিলেন? ইভান এবার শান্ত শীতল চোখে নিধির দিকে তাকালো। নিধির চোখে এবার ক্ষোভের বদলে সামান্য সংশয় ফুটে উঠল। তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? আমি যদি সত্যি ছোটলোক হই এবং আমার কোনো ক্ষমতা না থাকে তাহলে তুমি কেন আমাকে তাড়ানোর জন্য এত নাটক করছো? লোকে যাই ভাবুক, তুমি যদি সত্যি চাও আমি চলে যাই তাহলে তুমি বাবার কাছে যাচ্ছ না কেন? তুমি জানো এই মুহূর্তে তোমার ঘর থেকে আমার বেরিয়ে যাওয়া মানেই বাবার সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে যাওয়া। কারণ বাবা স্পষ্ট বলেছেন। চুপ কর, একদম চুপ কর। তুই আমার বাপকে নিয়ে একটা কথাও বলবি না। তোর আর আমার বিয়ের পেছনে বাবার কি উদ্দেশ্য ছিল সেটা আমার ভালো করে জানা আছে। তোর ওই অভিনয়, তোর ওই মিথ্যা সততা সব আমার সাথে জলের মতো পরিষ্কার। আজ রাতে যা হয়েছে তা কেবলই একটা ডিল, এর চেয়ে বেশি কিছু নয়। আর সেই ডিল অনুযায়ী আজ রাতে এই ঘরে আমি ছাড়া আর কেউ থাকতে পারবে না। তুই এক্ষুনি যা, গেস্ট রুমে চলে যা। নিধি দ্রুত পায়ে গিয়ে আলমারি থেকে একটা বালিশ ও কাঁথা বের করে এনে ইভানের দিকে ছুঁড়ে মারল। নে ধর। আর হ্যাঁ, মনে রাখিস অফিস তো আছেই। কাল অফিসে কি হবে সেটাও একবার মনে করে নিস। আমি এখনো তোর বস, মিস্টার ইভান। ইভান বালিশটা কুড়িয়ে নিল। সে ধীর স্থিরভাবে নিধির দিকে তাকালো। তার মুখে এবার একটা রহস্যময়ী হাসি ফুটে উঠল। ঠিক আছে ম্যাম, তোমার কথা মতোই হোক। গেস্ট রুমে যাচ্ছি, তবে একটা কথা মনে রাখবে, আমি তোমার স্বামী। কাল অফিসে যাই হোক, বাইরের লোকের কাছে আমরা স্বামী স্ত্রী থাকব। আর ডিলের কথা বলছো, তুমি জানো এই ডিলের আসল চাবিকাঠি কার হাতে? তুমি ভুলে যাচ্ছ তুমি আমাকে ঘৃণা করো।
সেটা তোমার বাবা জানেন আর আমিও জানি। এই ঘৃণার মাঝেই যে কোনো বড় রহস্য লুকিয়ে আছে, তা বুঝতে তোমার বেশি দেরি হবে না। শুভরাত্রি ম্যাম। নতুন জীবন শুরু হলো বটে। ইভান ঘর থেকে বেরিয়ে গেল। নিধি স্তব্ধ হয়ে দরজার দিকে তাকিয়ে রইল। ইভান ঘর থেকে বেরিয়ে যেতেই নিধি সশব্দে দরজাটা বন্ধ করে দিল। প্রচণ্ড রাগে তার সারা শরীর কাঁপছিল। সে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। এই লোকটার সাথে তার জীবনের একটা রাতও ভাগ করে নিতে হবে, এই চিন্তাটাই তার কাছে নরকের সমান। তুই ভাবিসটা কি ইভান? আমার বাবাকে ফাঁদে ফেলে বিয়েটা হয়ে গেল, কিন্তু তুই কি সত্যিই মনে করছিস আমি তোর মতো একটা রাস্তার ছেলেকে আমার জীবনে ঢুকতে দেব? স্বপ্নও দেখিস না। সে হাতে থাকা গলার হারটা খুলে ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। এই বিয়েটা তার কাছে একটা অভিশাপ ছাড়া আর কিছুই না। বাবার ওই পেনড্রাইভটার রহস্যটা কি? আর ইভান কেন এত ক্ষমতা দেখাচ্ছে? নিশ্চয়ই বাবার থেকে মোটা অঙ্কের কোনো টাকা চেয়েছে ছোট লোকটা। সে দ্রুত ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে সেই কালো পেন ড্রাইভটা দেখালো, যেটা তার বাবা শুধুমাত্র বিয়ের পর ইভানকে দিতে বলেছিল। এই পেন ড্রাইভটাই এখন যেন নিধি আর ইভানের মাঝে এক অদৃশ্য দেওয়াল। এই ঘৃণার মাঝেই যে কোনো বড় রহস্য লুকিয়ে আছে, তা বুঝতে তার বেশি দেরি হবে না। ইভানের এই কথাগুলো নিধির কানে বাজছিল। নিধি ভালো করে জানতো তার বাবা কখনোই এভাবে তাকে কোনো কিছুর জন্য অনুরোধ করেন না। নিশ্চয়ই পরিস্থিতি খুবই গুরুতর। বাবার চেম্বারে নিহাল চৌধুরী যে আকুতি নিয়ে ইভানকে বিয়ে করতে বলেছিলেন, তা নিধির মনে বারবার ধাক্কা দিচ্ছিল। তোকে ইভানকে বিয়ে করতেই হবে, কারণ এই মুহূর্তে ইভানের হাতে এমন কিছু প্রমাণ আছে যা দিয়ে শুধু আমাদের কোম্পানি নয়, আমাদের পতনও নিশ্চিত। কি প্রমাণ? কেন আমার কাছে গোপন করছো? আমি তোমার মেয়ে, আমি সব সামলে নেব। না মা, তুই পারবি না। ইভান ও বাইরের কেউ না, ও আমার প্রথম জীবনের। বাবার কথা শেষ হওয়ার আগেই চেম্বারে ফোনটা বেজে উঠেছিল। হ্যালো, হ্যাঁ আমি আসছি। কি ওটা হাতছাড়া হয়ে গেছে? না না, তোমরা কিছুতেই ওটা অ্যাক্সেস করতে দেবে না। নেহাল চৌধুরী ফোনটা রেখে আতঙ্কিত চোখে নিধির দিকে তাকালেন। সময় নেই নিধি, আমার হাতে আর সময় নেই। আমি কাল সকালে বিদেশে যাচ্ছি একটা গুরুত্বপূর্ণ কাজে। ইভানকে বিয়ে কর। ও যতক্ষণ তোর পাশে থাকবে ততক্ষণ ওই শত্রুরা আমাদের ক্ষতি করতে পারবে না। এই পিনড্রাইভটা শুধুমাত্র ইভানকে দিবি, কিন্তু কাল রাতে ঠিক 12টার আগে নয়। তোর নিরাপত্তার জন্য এটা দরকার। এই পিন ড্রাইভের ভেতরে যা আছে তা যদি ফাঁস হয়ে যায় তাহলে আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে। বাবা, তুমি কার কথা বলছো? কি আমাদের শত্রু? তুই ওকে চিনিস না, এখন নয় পরে সব জানতে পারবি। শুধু মনে রাখিস, এই বিয়েটা তোর উপর আমার দেওয়া এক কঠিন দায়িত্ব। আর হ্যাঁ, তোকে এই ডিলের একটা শর্ত মেনে চলতে হবে। তোরা দুজন এক বিছানায় রাত কাটাবি না। কেউ যেন জানতে না পারে যে তোদের মধ্যে শারীরিক দূরত্ব আছে। তোদের দেখে মনে হতে হবে তোরা সুখ নবদম্পতি। এটাই ডিলের অংশ। এক বিছানায় নয়, কিন্তু কেন? তুমি কি মনে করছো আমি ওর সাথে থাকতে রাজি হব? না মা, ওই লোকটা, ওর দুর্বলতা আছে যা আমার জানা। তোকে ওর থেকে দূরে থাকতে হবে যতক্ষণ না তুই পিন ড্রাইভটা দিচ্ছিস। আমি তোকে বিশ্বাস করি। নিধি হঠাৎ চোখ তুলে দেখল বাবার শর্ত ছিল তারা দুজন এক বিছানায় রাত কাটাবে না, অথচ কিছুক্ষণ আগে সে ইভানকে নিজে থেকে গেস্ট রুমে যেতে বলেছে। কেন? বাবা কেন এমন শর্ত দিয়েছিলেন? ইভানের দুর্বলতা কি? এই প্রশ্নগুলো নিধির মাথায় তীব্রভাবে ঘুরতে লাগলো। বাবার কথা অনুযায়ী নিধিকে ইভান থেকে দূরে থাকতে বলা হয়েছিল, কিন্তু কেন? যদি ইভান কেবলই লোভে পড়ে বিয়ে করে থাকে, তাহলে কেন তাকে নিধির কাছে থাকার জন্য মরিয়া হওয়ার কথা? অথচ ইভান স্বেচ্ছায় গেস্ট রুমে চলে গেল, যেন সে নিধিকে এড়িয়ে চলতে চাইছে। নিধি দূরত্ব পায়ে গিয়ে গেস্ট রুমের দরজার কাছে দাঁড়ালো। নিঃশব্দে দরজায় কান পাতল। ভেতরে আলো জ্বলছে। হ্যাঁ, আমি সফল হয়েছি। ডিলটা ফাইনাল। উনি এখন আমার কন্ট্রোলে। হ্যাঁ, প্রমাণটা এখন আমার হাতে। চিন্তা করবেন না, কাল ঠিক 12টার আগেই আমি আপনাকে সব দিয়ে দেব। নিধি চমকে গেল। কাল রাত 12টা। তার বাবা তো কাল রাত 12টার আগে পেনড্রাইভটা দিতে বারণ করেছিলেন। ইভান কার সাথে কথা বলছে এবং সে কিসের প্রমাণ নিয়ে এসেছে? আপনাকে চিন্তা করতে হবে না। এই বিয়েটা শুধু একটা মুখোশ। নিধি চৌধুরীকে
আমি কোনোভাবেই বিশ্বাস করি না। সে আমার কাছে শুধু একটা মাধ্যম, প্রতিশোধ নেওয়ার মাধ্যম। আর একবার যদি কাজটা হাসিল হয়ে যায় তাহলে আমি এইসব ছেড়ে অনেক দূরে চলে যাব। তাকে তার ভুলের জন্য মূল্য দিতে হবে। নিধির দেওয়ালে হেলান দিয়ে থমকে গেল। প্রতিশোধ? ইভান কার ওপর প্রতিশোধ নিতে চাইছে? নিধির ওপর নাকি নেহাল চৌধুরীর ওপর? আর নিধি কি এমন ভুল করেছে যার জন্য তাকে মূল্য দিতে হবে? তার মানে ইভান শুধু একজন সামান্য কর্মী নয়, সে নিধির জীবনে কোনো এক অন্ধকার অতীত নিয়ে প্রবেশ করেছে। নিধি বুঝতে পারল এটা কেবল টাকা পয়সার লোভের গল্প নয়, এটা আরও গভীর, আরও ব্যক্তিগত কোনো খেলা, যার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে নিধি নিজে। আমি কালকেই সব জানবো। ইভান, তুই ভুলে যাচ্ছিস তুই এখনো আমার অফিসের কর্মী, আর আমি তোর বস। আমি তোর কাছ থেকে সত্যিটা বের করেই ছাড়বো। তোর এই প্রতিশোধের খেলা আমি বন্ধ করে দেব। নিধি দ্রুত নিজের রুমে ফিরে এলো। সে জানে এই রাতের ঘুম তার চোখে আসবে না। এখন তার কাজ একটাই, কাল অফিসে ইভানকে নিজের আসল পরিচয় মনে করিয়ে দেওয়া। সারা নিধির চোখে এক ফোঁটাও ঘুম এলো না। প্রতি মুহূর্তে তার কানে বাজছিল ইভানের প্রতিশোধ নেওয়ার কথাগুলো। তার অফিসিয়াল বস হওয়ার সত্ত্বেও এই লোকটা এখন তার ব্যক্তিগত জীবনের সবচেয়ে বড় ঝুঁকি। সকালের আলো ফোটার আগে নিধি তৈরি হয়ে নিল। তার সাজসজ্জা যেন আজ আরও কঠোর, আরও পেশাদার। এই সাজ তার রাগকে আড়াল করার জন্য নয়, বরং তার কৃতিত্ব প্রকাশ করার জন্য। তুই ভেবেছিস তোর সামান্য একটা পেন ড্রাইভ দিয়ে আমাকে কাবু করে দিবি? ভুল করছিস ইভান। অফিসে ঢোকার সাথে সাথেই তুই ভুলে যাবি যে তুই আমার স্বামী, তুই আমার কর্মচারী ছিলি, আর তাই থাকবি। নিধি খুব দ্রুত অফিসে পৌঁছালো। তার ব্যক্তিগত সহকারীকে ডেকে সে নির্দেশ দিল ইভান যেন সকাল 10টায় তার কেবিনে দেখা করে। ঠিক 10টায় ইভান নিধির কেবিনে প্রবেশ করলো। আগের রাতের গেস্ট রুমের রহস্যময়ী মানুষটি যেন এখন পুরোপুরি পাল্টে গেছে। সে শান্ত, ধীর, স্থির এবং মুখে সে রহস্যময় হাসি, যা নিধিকে আরও বেশি উত্ত্যক্ত করছিল। ভেতরে আয়, দরজা বন্ধ কর। নিধি সরাসরি তার চেয়ারের পিছনে হেলান দিয়ে বসলো, যেন সামনে দাঁড়ানো লোকটা তার ব্যক্তিগত জীবনে কেউ নয়, কেবল একজন ভুল করা কর্মচারী। তুই এখানে কি করছিস? ম্যাম, আপনি তো আমাকে ডেকেছেন 10টায় আপনার সাথে দেখা করতে। আমার কোনো অফিসিয়াল কাজ ছিল কি? অভিনয় বন্ধ কর। তুই খুব ভালো করেই জানিস আমি কেন তোকে ডেকেছি। তোর সাহস হয় কি করে আমার জিনিস চুরি করার? পেন ড্রাইভটা এক্ষুনি আমাকে দিয়ে দে। পেন ড্রাইভ? ও, আপনি ওটার কথা বলছেন? ম্যাম, ওটা তো আমারই জিনিস। আমি কাল রাতেই বলেছিলাম আমার জিনিস আমার কাছেই থাকবে। আর চুরির কথা বলছেন? আপনি জানেন না ওটা কত দামি একটা জিনিস? ওটা তো আমার পৈতৃক সম্পত্তি। পৈতৃক সম্পত্তি? তুই মিথ্যা কথা বলছিস। ওটা আমার বাবা তোকে দেওয়ার জন্য রেখেছিলেন। দে ওটা, না হলে আমি তোর নামে পুলিশে ডায়েরি করব, অফিস থেকে বরখাস্ত করে দেব। সাহস করিস না নিধি, ভুলে যাস না কাল রাতে তুই আমার বউ হয়েছিস। আর আমার নামে পুলিশে ডায়েরি করা মানে এই কোম্পানির সমস্ত গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়া। তুমি কি চাও তোমার বাবার এত বছরের মান সম্মান ধূলিসাৎ হয়ে যাক? ইভানের সেই শান্ত চাপা হুমকি নিধিকে স্তব্ধ করে দিল। সে বুঝতে পারল অফিসের ক্ষমতায় এই মুহূর্তে কাজ করবে না। ইভান জানে তার দুর্বলতা কোথায়। তুই কি চাস? কেন করছিস এইসব? টাকা? কত টাকা লাগবে তোর? বল আমাকে, আমি তোকে 10 গুণ বেশি দেব। টাকা? টাকা আমার জীবনের সবচেয়ে কম মূল্যবান জিনিস নিধি। আমি যা চাই তার টাকা দিয়ে কেনা যায় না। তাহলে কি প্রতিশোধ? তুই কার উপর প্রতিশোধ নিতে চাইছিস? আমার বাবার উপর নাকি আমার উপর? কি করেছি আমরা তোর? নিধির প্রশ্ন শুনে ইভানের মুখের হাসিটা মিলিয়ে গেল। তার চোখে ফুটে উঠল গভীর এক বেদনা এবং চাপা রাগ। তোমার বাবা তিনি কি করেছেন সেটা জিজ্ঞেস করো না, তুমি শুধু বলো তুমি কি চেনো সেই মানুষটাকে, যে মানুষটাকে তোমরা সবাই মিলে এক লহমায় শেষ করে দিয়েছিলে? কি বলছিস তুই? আমি কিছুই বুঝতে পারছি না। কে কে সেই মানুষ? ধীরে ধীরে নিধির টেবিলের কাছে এসে ঝুঁকে পড়ল। নিধির চোখে চোখ রাখলো। তুমি কি জানো বছর 15 আগে এই কোম্পানি থেকে
একজন সৎ পরিশ্রমী মানুষকে বিশ্বাসঘাতকতার অপবাদ দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছিল। যে মানুষটা এই কোম্পানির জন্য নিজের জীবন উৎসর্গ করেছিল তাকে। আর সেই অপবাদটা কে দিয়েছিল মনে আছে তোমার? নিহাল চৌধুরী। মিথ্যা। আমার বাবা এমন কাজ করতেই পারেন না। মিথ্যা নয়, এটাই সত্যি। আর সেই মানুষটা তিনি ছিলেন আমার বাবা। নিধি এক তীব্র ধাক্কা খেল। ইভান শুধু একজন কর্মী নয়, সে ছিল নিহাল চৌধুরীর একসময়ের অপদস্থ কর্মচারী ছেলে। প্রতিশোধের আগুন নিয়ে সে এই পরিবারে প্রবেশ করেছে। আমি এখানে শুধুমাত্র আমার বাবার সম্মান আর তার প্রাপ্য অধিকার ফেরত নিতে এসেছি। আর সেই পেন ড্রাইভটা তারই শেষ প্রমাণ। ওটা আমার বাবার ডায়েরি। ডায়েরি? হ্যাঁ। আর তুমি আমাকে বিয়ে করেছো কারণ তুমি জানো না তোমার বাবার সমস্ত রহস্যের চাবিকাঠি এখন আমার হাতে। কাল রাত 12টায় আমি যখন সেই ডায়েরি ফাঁস করব তখন গোটা দুনিয়া জানবে নিহাল চৌধুরী কত বড় বিশ্বাসঘাতক। আর তুমি, নিধি চৌধুরী, তুমি হবে সেই বিশ্বাসঘাতকের পুত্রবধূ। ইভান সোজা হয়ে দাঁড়ালো। নিধির চোখে এখন আর রাগ নেই, আছে গভীর ভয় আর অবিশ্বাস। ইভানের শেষ কথাগুলো তাকে সম্পূর্ণ এলোমেলো করে দিল। তুই কেন আমাকে বিয়ে করলি? তুই তো সরাসরি আমার বাবাকে ফাঁস করতে পারতিস। ইভান এবার তার সেই রহস্যময় হাসিটা হাসলো। সেই হাসি নিধিকে মনে করিয়ে দিল এই গল্পটা আরও জটিল। আমি চাইনি শুধু তোমার বাবার পতন হোক নিধি, আমি চেয়েছি তোমার পতন। তোমার অহংকার, তোমার ক্ষমতা সব ভেঙে চুরমার হয়ে যাক। তুমি আমাকে ঘৃণা করো, আমার ছোট লোক পরিচয় নিয়ে উপহাস করো, ঠিক আছে। এখন থেকে তুমি শুধু আমার ঘৃণা করার বস্তু নও, তুমি আমার খেলার পুতুল। আর এই খেলায় বস আর কর্মচারী বলে কিছু নেই। ইভান কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত কেবিন থেকে বেরিয়ে গেল। নিধি নিতর হয়ে চেয়ারে বসে রইল। তার মনে হতে লাগলো সে যেন এক গভীর রহস্যের ফাঁদে আটকা পড়েছে। তার বাবা কি সত্যি ইভানের বাবার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল? নিধি জানে এখন তার হাতে মাত্র 24 ঘন্টা সময় আছে। কাল রাত 12টার আগে তাকে যে কোনো মূল্যে সেই পেন ড্রাইভটা উদ্ধার করতেই হবে। নিধি তখনও চেয়ারে বসে কাঁপছিল। ইভান তাকে মানসিক আঘাত করেছে। প্রতিশোধের আগুন নিয়ে তার কর্মচারী তার স্বামী সেজে ঘরে ঢুকেছে। এই সত্যিটা তাকে বিধ্বস্ত করে দিল। সে ড্রেসিং টেবিলের দিকে তাকালো। পেন ড্রাইভটা তাকে যেন উপহাস করছে। বাবার ডায়েরি আমার নিরাপত্তার জন্য? না, বাবা মিথ্যা বলেননি। তিনি হয়তো চাপে পড়ে কিছু গোপন করেছেন, কিন্তু তিনি বিশ্বাসঘাতক নন। ইভান ভুল করছে। এই পেনড্রাইভ প্রমাণ করতে পারে আমার বাবা নির্দোষ। হঠাৎ নিধির মনে তীব্র জেদ এলো। ভয় নয়, এখন শুধু লড়তে হবে। সে দ্রুত উঠে দাঁড়ালো। ঘড়িতে দুপুর 1টা। বাবার দেওয়া সময় আছে কাল রাত 12টা পর্যন্ত। আমি তোকে তোর পরিকল্পনায় সফল হতে দেব না ইভান। তুই আমার বস হওয়ার অহংকার ভাঙতে চেয়েছিস, কিন্তু আমি তোর প্রতিশোধের সাম্রাজ্য ভেঙে দিব। নিধি অফিস থেকে সরাসরি বাড়ি ফিরল না। সে ডিটেকটিভের কাছে ইভানের অতীত খুঁজল, কিন্তু ইভানের ফাইল পরিষ্কার, তার বাবার কোনো উল্লেখ নেই। সন্ধ্যায় যখন নিধি বাড়িতে ফিরল, দেখল ড্রয়িং রুমে তার শাশুড়ি, বাবা মা বসে আছে, ইভানও আছে। কিরে মা, এত দেরি করলি কেন? নতুন বউয়ের তো আজ তাড়াতাড়ি ফেরা উচিত ছিল। বাবা, অফিসে আজ একটু বেশি কাজ ছিল, নতুন প্রজেক্টের অনেক চাপ। হ্যাঁ মা, নিধি আজকাল অনেক বেশি পরিশ্রম করছে। আমিও যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করছি। ইভানের এই সুখী স্বামীর অভিনয় নিধিকে আরও রাগিয়ে দিল। রাতে খাবারের টেবিলে সবাই একসাথে খেতে বসল। নিধিমা, তুমি ইভানের জন্য কি সুন্দরভাবে নিজের হাতে পায়েস রান্না করেছিলে। ইভান বলেছিল ওর খুব পছন্দ হয়েছে। আমি পায়েস? ওহ মা, তুমিও না? সে আজ সকালে আমার জন্য অফিসে টিফিনেও পায়েস দিয়েছিল। মা, তুমি ওকে লজ্জা দিচ্ছ কেন? নিধি দ্রুত তার হাত ছাড়িয়ে নিল। ইভানের উদ্দেশ্য পরিষ্কার, সবার সামনে প্রমাণ করা যে তাদের সম্পর্ক খুব ঘনিষ্ঠ। বাবা, আমার মনে হয় আজ রাতে
আমার আর ইভানের কিছু ব্যবসার কথা বলা দরকার, নতুন প্রজেক্টের ব্যাপারে। খুব ভালো কথা, তোমরা এখন স্বামী স্ত্রী আর সহকর্মী, ব্যবসার আলাপ হতেই পারে। নিধি বুঝলো ইভানকে এখন সবার সামনে কিছু বলা যাবে না। সে সকলের সামনে ইভানকে কোনো কঠিন কথা বলতে পারল না। খাবার খাওয়া শেষ হওয়ার পর নিধি আর ইভান ঘরে ঢুকলো। নাটক বন্ধ করো ইভান। তোর বাবা মা আর আমার বাবা মা কারো কাছেই তোর অভিনয় করার দরকার নেই। তোর শর্ত অনুযায়ী তুই গেস্ট রুমে যাবি। আমার শর্ত? তুমি ভুলে যাচ্ছ নিধি। ডিলের শর্ত ছিল কেউ যেন না জানে আমরা আলাদা শুচ্ছি। আমি গেস্ট রুমে কেন যাব? দরকার হলে তুমি যাও। কি, তোর এত সাহস? সাহস নয়, এটা বুদ্ধি। এখন তুমি যদি গেস্ট রুমে যাও তাহলে কাল সকালের মধ্যে গোটা পরিবার জেনে যাবে আমাদের মধ্যে কিছু চলছে, আর আমি সেটা হতে দিতে পারি না। কাল রাত 12টা পর্যন্ত তো নয়ই। নিধি অসহায়ভাবে তাকালো। ইভান ঠিকই বুঝেছে সে তার বাবার সত্ত্বে নিজেই ফেঁসে গেছে। ঠিক আছে, কিন্তু মনে রাখিস এই ঘরের মেঝেতেই তোর জায়গা। নিধি বিছানার উপর শুয়ে পড়ল। মিনিট 10 পর যখন সে নিঃশব্দে মেঝেতে নামলো, দেখলো ইভান ঘুমিয়ে পড়েছে। তার হাতে কোনো পেন ড্রাইভ নেই। এত রাতে এত নিশ্চিন্তে ঘুমাচ্ছে নাকি ভান করছে? নিধি সাবধানে তার প্যান্টের পকেট দেখলো, কিছুই পেল না। এরপর সে ইভানের কোটের পকেট আর জামার ভাঁজও দেখলো। হঠাৎ মনে হলো পেন ড্রাইভটা হয়তো অন্য কোথাও লুকিয়ে রেখেছে। তোর এত সাহস, তুই আমার ঘরে ঘুমোচ্ছিস আর আমি তোর জিনিস খুঁজছি? নিধি লকারে রাখা পেন ড্রাইভটা দেখলো, ওটা কালো রঙের। ইভান নিশ্চয়ই আসল পেন ড্রাইভটা হাতে রাখে না। নিধি গোটা ঘরে খুঁজতে শুরু করলো, কোথাও পেল না। প্রায় 1 ঘন্টা খোঁজার পর নিধি হতাশ হয়ে আবার বিছানায় শুয়ে পড়ল। নিধি সবেমাত্র চোখ বন্ধ করেছে, তখন ইভানের ফোন বাজলো। স্ক্রিনে নাম আরুষি। ইভান ঘুমন্ত অবস্থাতেই ফোন ধরলো। হ্যাঁ আরুষি। না, পেন ড্রাইভটা আমার কাছেই আছে। কাল রাত 12টায় আমি তোমাকে সব দিয়ে দেব। না, ভয় পেও না। এই বিয়েটা শুধু একটা নাটক। আমি নিধি চৌধুরীকে ভালোবাসি না। আমি জানি আমার বাবার সাথে যা হয়েছে তার মূল্য দিতে হবে সবাইকে। নিধির চোখ খুলে গেল। আরুষিকে এবং ইভান কেন তাকে পেন ড্রাইভ দিতে চাইছে। নিধি আবার মনে মনে প্রতিজ্ঞা করলো ইভানের থেকে পেন ড্রাইভটা তাকে ছিনিয়ে নিতেই হবে। পরের দিন সকালে ইভান স্বাভাবিকভাবেই অফিসে গেল। নিধিও দ্রুত তৈরি হয়ে ইভানের আগে অফিসে পৌঁছালো। সে জানে এই প্রতিশোধের খেলা অফিসেও চলবে। নিধির অফিসে ঢুকে তার ব্যক্তিগত সহকারীকে ডেকে ইভানকে ডেকে পাঠাতে বারণ করলো। ইভানকে বলো সে যেন আজ তার নিজের কেবিনে মনোযোগ দিয়ে কাজ করে, দরকার ছাড়া সে যেন আমার কেবিনে না আসে। তারপর নিধি তার কম্পিউটার ইভানের গত 6 মাসের কাজের ফাইল দেখলো। কোনো ভুল পেলে সে ইভানকে বরখাস্ত করবে, কিন্তু ইভানের ফাইল ছিল নিখুঁত। সে ছিল একজন দক্ষ ও সৎ কর্মী। তোর কোথাও কোনো ভুল নেই ইভান, কিন্তু আমি ছাড়বো না। ঠিক তখনই তার সহকারী দরজায় নক করলো। ম্যাম, সিও স্যার আপনাকে জরুরি মিটিংয়ে ডেকেছেন। ইভান স্যারও সেখানে আছেন। তিনি বলেছেন আপনি যেন তাড়াতাড়ি চলে যান। সিইও, আমার বাবা কোথায়? সিও স্যার আজ সকালে বিদেশ থেকে ইভান স্যারকে কোম্পানির ভারপ্রাপ্ত সিআই হিসাবে ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন ইভান স্যার এখন থেকে আপনারও বস। নিধি তীব্র ধাক্কা খেল। ইভান এখন শুধু তার স্বামী নয়, সে এখন তার অফিসের বস। তার বাবা কি এই ষড়যন্ত্রে যুক্ত? তুই যা, আমি আসছি। নিধি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। প্রতিশোধের খেলায় ইভান তার প্রথম চালটা সফলভাবে দিয়েছে। এখন ইভান তার ব্যক্তিগত জীবনে নিয়ন্ত্রণই নেয়, শুধু নেয়নি, তার কাজের জায়গারও কর্তা হয়ে বসেছে। নিধি যখন মিটিং রুমে ঢুকলো, দেখলো ইভান সিইও এর চেয়ারে বসে আছে। মুখে সেই ঠান্ডা হাসি। সিনিয়র ম্যানেজাররা ইভানকে অভিনন্দন জানাচ্ছেন। এসো নিধি, তোমার জন্য অপেক্ষা করছিলাম। তোমার প্রমোশনের ব্যাপারে কিছু কথা ছিল। আমার প্রমোশন? আমি এখানে ছিলাম ভাইস প্রেসিডেন্ট হিসেবে। ছিলে, এখন থেকে তুমি আমার ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করবে। আমাদের মধ্যে পারিবারিক সম্পর্ক যাই থাকুক না কেন, মনে রাখবে অফিসে আমি তোমার বস। আর তোমার প্রথম কাজ হলো আমার জন্য এই মিটিংয়ের কফিটা তৈরি করে আনা, এক্ষুনি।
নীতি নিস্তব্ধ হয়ে গেল। এই অপমান, তার অহংকার, তার ক্ষমতা এক লহমায় শেষ। সে চোখ বন্ধ করে নিজেকে সামলে নিল। সে জানে ইভান যাই করুক, কাল রাত 12টার আগে তাকে সেই পেন ড্রাইভটা উদ্ধার করতেই হবে। ঠিক আছে মিস্টার সিইও, আপনার কথা মতোই হোক। নিধি যখন কাঁপতে কাঁপতে কফি বানাতে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, ইভান তখন হেসে অন্য ম্যানেজারদের দিকে তাকালো। আশা করি আপনারা আমার নতুন সহকারীকে কাজে সাহায্য করবেন। কফি বানানোর সময় নিধি ভাবল এই প্রতিশোধের খেলাটা এখন আরও কঠিন হবে। ইভান শুধু প্রতিশোধ নয়, সে নিধিকে চরম অপমানিত করতে চাইছে। নিধি ঠিক করলো সে ইভানের কফিতে কিছু মিশিয়ে দেবে, যাতে অন্তত কিছুক্ষণের জন্য ইভান কাবু হয়ে পড়ে। তখন সে তার থেকে পেন ড্রাইভটা কেড়ে নেবে। কিন্তু কি মেশাবে? নিধি কফি মেশিনের সামনে দাঁড়িয়েছিল, হাত কাঁপছিল রাগে। ইভান তাকে সবার সামনে অপমান করেছে, কফি বানানোর নাম করে তাকে মিটিং রুম থেকে বের করে দিয়েছে, তাও আবার ব্যক্তিগত সহকারী বানিয়ে। আমি তোর কফিতে এমন কিছু মেশাবো যে অন্তত 1 ঘন্টার জন্য তোর চোখ না খুলে, তারপর সে পেন ড্রাইভটা বার করব। কিন্তু কি মেশাবে? অফিসে তো এসব কিছু রাখা নেই। নিধি দ্রুত নিজের ডেস্কে ড্রয়ার খুলল। সে মাঝে মাঝে অতিরিক্ত হেডেক হলে একটা ঘুমের ওষুধ খেত। একটাই আছে, এটা দিয়ে ইভানকে পুরোপুরি কাবু করা যাবে না, কিন্তু আমার কাছে তো আর সময়ই নেই। সে ওষুধটা বের করে হাতে দিয়ে গুঁড়ো করে কফি মেশিনে ঢেলে দিল। পাউডারটা কফির কালো রঙের সাথে মিশে গেল। এই নে তোর অহংকারের মূল্য। সে নিজেকে সামলে নিয়ে গভীর মুখে কফি নিয়ে মিটিং রুমে ঢুকলো। ইভান তখন অন্য অফিসারদের সাথে কথা বলছে। নিধির ট্রেটা টেবিলের উপর রাখলো। মিস্টার সিইও, আপনার কফি। ধন্যবাদ মিস চৌধুরী, তোমার কাজ ভালো হয়েছে। এখন তুমি অন্য কাপগুলো দিয়ে দাও এবং এই মিটিংয়ের নোটস নেওয়া শুরু করো। কফিটা খ ছোট লোক। ইভান কফিতে একটা চুমুক দিল। নিধি তাকে 1 সেকেন্ডের জন্য দেখলো। কফিটা খুব মিষ্টি হয়েছে নিধি, তুমি কি ভুলে গেছো আমার কফিতে আমি চিনি খাই না? নিধি স্তব্ধ। এটা তার মাথায় আসেনি। সে সবসময় ইভানের জন্য কফি বানাতো। সে জানে ইভান চিনি খায় না, কিন্তু আজ রাগে সেটা ভুলে গেছে। ও সরি মিস্টার সিইও, আমি ভুলে গেছি। ভুলে গেলে নাকি অন্য কিছু মেশাতে গিয়ে চিনিটা ভুল করে ফেলেছো? নিধি চমকে উঠল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ইভান কি সব জানতে পেরেছে? কফিটা তোমার পান করা উচিত। যাও, এটা ফেলে দিয়ে নতুন চিনি ছাড়া কফি বানাও। আর একটা কথা, এই মিটিংয়ের সব আলোচনা শেষ না হওয়া পর্যন্ত তোমাকে এখানেই থাকতে হবে। নিধি কিছু বলতে পারল না। সে অপমানের জ্বালাই মুখ নিচু করে কফি কাপটা তুলে নিল। সে সেটা ফেলে দিয়ে অন্য অফিসারদের কফি পরিবেশন করলো। ইভান পুরো মিটিংয়ে নিধিকে ছোট করার একটাও সুযোগ ছিল না। ফাইল খোঁজা, প্রিন্ট আউট আনা, সবার সামনে ভুল ধরানো, সব করলো। মিস চৌধুরী, আপনার মাথা কি ঠিক আছে? গত 10 বছর ধরে আপনি এই কোম্পানিতে আছেন, অথচ একটা সাধারণ ফাইন্ডিং রিপোর্ট খুঁজে দিতে পারছেন না। মনে রাখবেন, আমার কাছে পরিবার আর অফিস আলাদা। এখানে আমি আপনার বস। নিধি দাঁতে দাঁত চেপে সহ্য করলো। সে জানে এই প্রতিশোধ খেলা ইভানের শুরু হয়েছে, শেষ তাকেই করতে হবে। বিকেল 5টায় মিটিং শেষ হলো। নিধি যখন তার কেবিনে ফিরল, দেখলো ইভান তার চেয়ারে বসে আছে। মিস্টার সিইও, আপনি আমার কেবিনে কেন? আপনি কি আমাকে আরো অপমান করতে চান? অপমান না, আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি বউ। শেষের কথাটা সে এমনভাবে বলল যেন নিধির কানে বাজতে লাগলো। পেন ড্রাইভটা কোথায় আছে সেটা খুঁজে বের করার চেষ্টা করেছো, তাই না? আজ রাতেও করবে, তবে তোমার সময় খুব কম। কাল রাত 12টায় আমি আরশির কাছে যাব। আরশি কে? আর কেন তোমার বাবার ডায়েরি তুমি তাকে দেবে? আরশিকে সেটা তোমার জানার দরকার নেই। আর আমার বাবার ডায়েরি তাকে কেন দেব সেটাও তোমাকে বলবো না। তবে তুমি জেনে রাখো, যদি কাল রাত 12টার আগে তুমি ডায়েরিটা আমার কাছ থেকে না নিতে পারো, তাহলে তাহলে তোমার বাবার সব শেষ হয়ে যাবে। তুমি কি চাও ইভান? কেন তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ? টাকা আমি তোমাকে ডাবল দিব। আমি আগেই বলেছি, টাকা আমার কাছে কোনো ব্যাপার না। আমি যা চাই তা তোমার বাবার কাছে আছে।
আর তুমি সেটা দিতে বাধ্য। আমার বাবা কি এমন করেছেন সত্যি করে বলো। তোমার বাবা আমার বাবাকে শুধু তাড়িয়ে দেননি, তাকে চোর অপবাদ দিয়েছিলেন। আমার বাবা অপমান সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাকে মারা যান। তখন আমার বয়স মাত্র 15। আমি তখন থেকেই শপথ নিয়েছিলাম একদিন এই প্রতিশোধ আমি নেবই। মিথ্যা, আমার বাবা এমন নন। এটাই সত্যি। আর তোমার বাবা জানতেন আমি বড় হয়ে প্রতিশোধ নিব, তাই তিনি এই বিয়েটা দিয়েছেন। তিনি জানতেন আমি যদি তার জামাই হই তাহলে লোক দেখানোর জন্য হলেও এই কোম্পানির ক্ষতি করব না। তিনি আমাকে ফাঁদে ফেলতে চেয়েছিলেন, কিন্তু আমি তাকে আগেই ফাঁদে ফেলে দিয়েছি। কি বলতে চাইছো তুমি? তোমার বাবা আমাকে বলেছিলেন যদি আমি তোমাকে বিয়ে করি তাহলে তিনি সেই পেন ড্রাইভটা আমাকে দেবেন, যেটা তিনি আমার বাবার মৃত্যুর পর রেখেছিলেন। বাবার সম্মান ফেরানোর একমাত্র প্রমাণ। ওটা তো আমার কাছে আছে, বাবা তো আমাকে ওটা তোমাকে দিতে বললেন। তোমার বাবা খুব চালাক। তিনি আসল পেন ড্রাইভটা আমাকে বিয়ে করার পরেও দেননি। আসল পেন ড্রাইভ আমার কাছেই আছে। তোমার বাবা তোমাকে যেটা দিয়েছেন সেটা নকল। নিধি এই ধাক্কাটা সহ্য করতে পারল না। সে মাথার ধরে চেয়ারে বসে পড়ল। তার বাবা তাকে ব্যবহার করেছেন। তোমার বাবা ভেবেছিলেন নকল পেন ড্রাইভটা তোমাকে দিলে তুমি সেটা আমাকে দিয়ে দেবে আর আমি মনে করব কাজ শেষ। কিন্তু আমি আগেই আসল পেন ড্রাইভটা খুঁজে বের করে রেখেছিলাম। আমি বিয়ে করেছি শুধু তোমার বাবার কাছ থেকে সেই সুযোগটা নেওয়ার জন্য, যাতে তিনি আমাকে কোম্পানির ভেতরে ঢুকতে দেন। এখন আমি কোম্পানির সিইও। ইভান চেয়ার থেকে উঠে নিধির দিকে তাকালো। মনে রাখবে, তোমার বাবা তোমাকে যে পেন ড্রাইভটা দিয়েছেন ওটা শুধু একটা ব্ল্যাঙ্ক পেন ড্রাইভ, আর আসলটা আমি কাল রাতে আরশির হাতে দেব। আর আরশি হলো আমার বাবার সেই পুরনো বন্ধু, যিনি আমার বাবার সম্মান ফেরানোর জন্য লড়াই করছেন। প্লিজ ইভান, আমাকে বিশ্বাস করো। আমার বাবা যদি ভুল করেও থাকেন আমাকে ক্ষমা করো। আমি তোমার পা ধরছি, তুমি যা চাইবে আমি দেব। তুমি ভুলে যাচ্ছ নিধি, তুমি এখনও আমার সহকারী, আর আমি প্রতিশোধ নিতে এসেছি। কাল রাত 12টা পর্যন্ত সময়। যদি তুমি আমার থেকে আসল ডায়েরিটা ছিনিয়ে নিতে পারো তাহলে তোমার বাবা বাঁচবেন, না পারলে তোমার পতন হবে। ইভান কেবিন থেকে বেরিয়ে গেল। নিধি নিঃশব্দে কেঁদে চলল। সে বুঝতে পারল এটা কেবল টাকা বা ক্ষমতার লড়াই নয়, এটা চরম ঘৃণার প্রতিশোধের গল্প, যার কেন্দ্রে আছে সে আর তার বাবা। আমি হারবো না, আমার বাবার সম্মান আমি ফিরিয়ে আনবই। ইভান কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পর নিধি কয়েক মিনিট নিতর হয়ে বসে রইল। তার কান্নার শব্দ বন্ধ হয়ে গেছে, কিন্তু চোখে এখন প্রতিশোধের চেয়েও বড় কিছু ভয়। বাবা আমাকে ঠকিয়েছেন। ইভান আসল পেনড্রাইভটা আগেই খুঁজে বের করে নিয়েছে। আমার হাতে সময় আছে আর মাত্র কয়েক ঘন্টা। নিধি দ্রুত ব্যাগ গুছিয়ে নিল। সে আর অফিসে এক মুহূর্ত থাকতে পারল না। অফিস থেকে বেরিয়ে সে সোজা ড্রাইভারকে ফোন করলো। ড্রাইভার, এক্ষুনি আমাকে বাবার চেম্বারে নিয়ে চলো। নিধি বাবার চেম্বারে পৌঁছালো। চেম্বারটা তালা দেওয়া। নিহাল চৌধুরী বিদেশে যাওয়ার আগে সবকিছু জরুরি ফাইল সুরক্ষিত করে গেছেন, কিন্তু নিধি এখন সেই নকল পেন ড্রাইভটা ছাড়া আর কিছুই চায় না। বাবাকে সত্যি আমাকে ব্যবহার করলেন? বাবার ব্যক্তিগত ডেস্কের একটি গুপ্ত ড্রয়ার ছিল। ছোটবেলা থেকেই নিধি জানতো সেটা কোথায়। সে দ্রুত সেই ড্রয়ারটা খুলল এবং বাবার জরুরি ফাইলগুলো ঘাঁটতে শুরু করলো। সে দেখলো একটি পুরনো ডায়েরি, পাতায় মতো হাতে লেখা কাগজ রাখা। এটা কি? নিধি কাগজটা বের করে পড়ল। সেখানে লেখা, নিধিমা, যদি তুমি এই লেখাটা পড়ো তার মানে ইভান আসল সত্যিটা জেনে ফেলেছে। আমি জানি না তুমি এই চিঠিটা পাওয়ার আগে ইভান কি করেছে। আসল পেন ড্রাইভটা আমার কাছে নেই, ওটা আমার বিশ্বাস করা একজন বন্ধুর কাছে আছে। সে বন্ধু হলো ইভানকে বিয়েটা দিয়েছিলাম শুধু তাকে শান্ত রাখতে। আমি ইভানের বাবার সাথে যা করেছিলাম তার জন্য আমি লজ্জিত। ইভান জানে না যে তার বাবার মৃত্যুর জন্য আমি দায়ী নই, অন্য কেউ ষড়যন্ত্র করেছিল। আমি যখন সত্যিটা জানতে পারি তখন খুব দেরি হয়ে গেছে। আমি চাইনি এই নোংরা খেলায় জড়িয়ে পড়ুক। তুমি শুধু ইভানকে বোঝাও
আমি তার বাবার কাছে ক্ষমা চেয়েছিলাম। আর একটা কথা, ইভান যেন তোমাকে বা তোমাদের পরিবারকে আঘাত না করে, তার জন্য আমি একটা গোপন ডিটেক্টর বসিয়েছি। যখনই ইভান তোমাকে আঘাত করার চেষ্টা করবে, তখনই ডিটেক্টরটা চালু হয়ে যাবে। ওটা আছে তোমার। চিঠিটা পড়ে নিধি হতবাক হয়ে গেল। তার বাবা ইভানের বাবার মৃত্যুর জন্য সরাসরি দায়ী নন, কিন্তু ষড়যন্ত্রের শিকার। কিন্তু কে সেই বন্ধু যার কাছে আসল প্ল্যান ড্রাইভ আছে, এবং ডিটেক্টর কোথায়? ডিরেক্টর, বাবার শর্ত ছিল কেন তোরা দুজন এক বিছানায় রাত কাটাবি না? নিধি হঠাৎ বুঝতে পারল ডিটেক্টর নিশ্চয় তাদের বেডরুমে আশেপাশে কোথাও বসানো। নিধি দ্রুত বাড়ি ফিরে এলো। ড্রয়িং রুমে কেউ নেই, সে সরাসরি নিজের বেডরুমে ঢুকলো। ইভান তখনও অফিসে সিইওর চেয়ারে বসে আছে। ডিরেক্টর কোথায় থাকতে পারে? সিইওর চেয়ারে বসে আছে। নিধি তার বাবার সত্যটা মনে করলো। তোরা দুজন এক বিছানায় রাত কাটাবি না। কেউ যেন জানতে না পারে যে তোদের মধ্যে শারীরিক দূরত্ব আছে। তার মানে ডিরেক্টরটা এমনভাবে সেট করা যে যদি তারা এক বিছানায় কাছাকাছি আসে তাহলে কোনো বিপদ ঘটবে। নিধি দ্রুত বিছানার চারপাশে খুঁজলো, কিছু পেল না। হয়তো ডিরেক্টরটা আমার গয়নার ভেতরে, হয়তো ডিটেক্টরটা আমার গয়নার ভেতরেই। বাবা তো আমাকে বিয়েতে অনেক গহনা দিয়েছেন। নিধি ছুটে গিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে সেই গলার হারটা বের করলো, যেটা সে বাসার রাতে খুলে ফেলে দিয়েছিল। হারটার পেছনে লকেটটার কাছে একটা ফাঁকা ছোট কাঁটা ছিল। এটা কি? নিধি কাঁটাটা চেপে ধরতে তার ফোনে একটা মেসেজ এলো। সেটা একটা জিপিএস লোকেশনটা দেখাচ্ছে শহরের একটা গুদামের দিকে, যেখানে তাদের কোম্পানির পুরো ফাইলগুলো রাখা হয়। মেসেজ অবস্থান: ইভান বর্তমান বিপদের উৎস, সময় রাত 8:20। ইভানের এখন অফিসে থাকার কথা, ও গুদামে কি করছে? আর বিপদ? নিধি দেরি করলো না। তার মাথায় এখন প্রতিশোধ বা রাগ নেই, আছে শুধু ভয়। সে বুঝতে পারল তার বাবা তাকে রক্ষা করার জন্য এই ব্যবস্থা করেছিলেন। ড্রাইভার, দ্রুত গুদামের দিকে চলো। নিধি যখন গুদামের কাছাকাছি পৌঁছালো তখন রাত 9টা। গুদামের কাছে নিধি দেখলো ইভানের ব্যক্তিগত গাড়িটা দাঁড়ানো, কিন্তু কোনো ড্রাইভার নেই। ইভান একা? নিধি গুদামের ভেতর ঢুকলো। চারদিকে ধুলো আর পুরনো কাগজপত্র। সে টর্চ জ্বালিয়ে ভেতরে খুঁজতে লাগলো। ইভান, তুমি ভেতরে আছো? হঠাৎ নিধি একটা কণ্ঠস্বর শুনলো। সেটা ইভানের কণ্ঠস্বর নয়, একজন বয়স্ক পুরুষের কণ্ঠ। আরে ইভান, এই আসল পেন ড্রাইভ তোর কাছে রাখ। কাল রাত 12টার আগে এটা আরশুকে দিয়ে দিস। আমরা তো সব সেট করে রেখেছি। নিধি চৌধুরীর বাবার সব শেষ হয়ে যাবে। চিন্তা করবেন না, আমি সব সামলে নেব। আপনি শুধু দেখবেন আমার বাবার সম্মান যেন ফিরে আসে। এটা তো বাবার লেখা চিঠির সেই বন্ধু, কিন্তু তিনি কেন ষড়যন্ত্র করছেন? নিধি লুকিয়ে দেখল বৃদ্ধ লোকটি ইভানের হাতে কালো পেন ড্রাইভটা তুলে দিল। এটাই আসল পেন ড্রাইভ। ইভান যখন পেন ড্রাইভটা পকেটে রাখছিল তখনই তার হাত থেকে একটা চাবি পড়ে গেল। চাবিটা দেখে নিধির চোখ বড় হয়ে গেল। এটা তো বাবার চেম্বারে গোপন আলমারির চাবি। ইভান চাবিটা চুরি করেছে? ইভান যখন চাবিটা তুলতে নিচু হয়েছিল, নিধি আর নিজেকে সামলাতে পারল না। প্রতিশোধের আগুন তার মাথায় আবার জ্বলে উঠল। ইভান! ইভান চমকে উঠে দাঁড়ালো। বৃদ্ধ লোকটি ভয়ে কাঁপতে শুরু করলো। এটা কে? তুমি এখানে কি করছো নিধি? আমি এখানে যা করছি তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো তুমি এখানে কি করছো। পেন ড্রাইভটা আমাকে দাও। তুমি এখানে এসেছো আমাকে কাবু করতে? আর মাত্র কয়েক ঘন্টা বাকি নিধি। কাল রাত 12টার পর সব শেষ। পেন ড্রাইভটা আমাকে দাও, নইলে কি? তুমি আমার বস হতে পারো, কিন্তু মনে রাখবে আমি তোমার স্বামী। আমাকে তুমি হুমকি দিচ্ছ। ইভান এক মুহূর্ত দেরি না করে নিধির দিকে এগিয়ে গেল। সে নিধির হাত চেপে ধরল। নিধি চিৎকার করার আগেই ইভান নিধির মুখে হাত চাপা দিল। বেশি চালাকি করার চেষ্টা করো না। তুমি একা আর আমি। নিধি প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। তখনই তার গলায় হারের ডিটেক্টরটা জোরে মিটমিট করে উঠল, আর ইভানের হাতে একটা তীব্র বিদ্যুৎ শক লাগলো। উফ, কি হলো এটা? ইভান ছিটকে দূরে সরে গেল। নিধির হাত থেকে হারের ডিটেক্টরটা গুদামের পুরো কাঠের বক্সে গিয়ে পড়ল। নিধি দেখল ইভান ব্যথায় কোকড়াচ্ছে এবং তার পকেট থেকে সেই কালো পেন ড্রাইভটা মেঝেতে পড়ে গেল। আমি এটা তোমার হাতে আর পড়তে দিব না। দাঁড়াও নিধি, এটা করো না। এটা আমার বাবার শেষ সম্মান।
বৃদ্ধ লোকটি এর মধ্যেই গুদাম থেকে পালিয়ে গেল। ইভান ও নিধির দিকে ছুটে গেল। গুদামের দরজা তখন নিধি আর ইভানের মাঝে। পেন ড্রাইভটা ফেরত দাও, না হলে। না হলে কি? তুমি আমাকে আবার আঘাত করবে? নিধি 1 সেকেন্ডও দেরি করলো না। সে গুদামের ভারী দরজাটা টেনে বাইরে থেকে তালা মেরে দিল। নিধি, তুমি কি করছো? দরজা খোলো। তুমি আমাকে অপমান করেছো ইভান, আমার বাবাকে বদনাম করেছো। আমি তোমাকে এই গুদামের মধ্যেই রাখবো। কাল রাতে 12টার আগে যেন তুমি এই দরজা খুলতে না পারো। নিধি তালা মেরে হাঁপাতে হাঁপাতে গাড়িতে উঠল। সে গুদাম থেকে দৌড়তে বেরিয়ে গেল। ইভান ভেতরে দরজা ধাক্কাতে থাকলো। নিধি, তুমি আমার সর্বনাশ করলে। নিধি জানতো না এই পেন ড্রাইভটা পাওয়ার পর তার জীবনে কি অপেক্ষা করছে। তবে একটা কথা সে জানতো, কাল রাত 12টা পর্যন্ত সে এখন ইভানের চেয়ে 1 কদম এগিয়ে আছে। কিন্তু এই পেন ড্রাইভের আসল রহস্য কি? ইভান কি সত্যি ষড়যন্ত্রকারী? নিধি দ্রুত গুদামের দিকে ছুটল। তার মনে এখন দুটো ভয়, বাবার জীবন বাঁচানো এবং ইভানকে আসল সত্যিটা বলা। গাড়ির মধ্যে নিধি ইভানের বাবার ডায়েরি সেই অডিও ফাইলটা আবার শুনল। নামগুলো এখন পাল্টে গেছে, কিন্তু ঘটনা একই। আনিস বৃদ্ধ লোকটি ইভানকে ব্যবহার করছে। ইভান যদি জানতে পারে আনিসি তার বাবার বন্ধু, সে যে আসল চোরকে আড়াল করেছে, তাহলে সে আমার উপর রাগ করবে না। নিধি গুদামের সামনে এসে দাঁড়ালো। রাত তখন প্রায় 12টা, আর মাত্র 1 ঘন্টা বাকি কাল রাত 12টা হতে। তুমি গাড়িতেই থাকো, আমি আসছি। নিধি গুদামের গেটের কাছে গিয়ে দেখলো তালাটা এখনো লাগানো। ইভান, তুমি ভেতরে আছো? তুমি এখানে কেন এসেছো? আমাকে কি সারা রাত এখানেই রাখবে? ইভান, আমার কথা শোনো। তোমার বাবার নামে যে চুরির অপবাদ দেওয়া হয়েছিল সেটা মিথ্যা। মিথ্যা? তুমি এখন নতুন নাটক শুরু করেছো। ডায়েরিটা তোমার হাতে আছে, তাই না? এখন তুমি আমাকে বাঁচাতে এসেছো। আমার সঙ্গে চালাকি করো না নিধি। ইভান, আমি তোমাকে প্রমাণ দিতে পারি। তোমার বাবার বন্ধু আনিস, সে আসল চোর নয়। আনিস তোমাকে ভুল বোঝাচ্ছে। চুপ করো। আনিস সাহেব আমার বাবার বন্ধু, তিনি আমাকে সাহায্য করছেন। তুমি তোমার বাবাকে বাঁচাতে মিথ্যা বলছো। দরজা খোলো। আমি দরজা খুলবো না, কিন্তু আমি তোমাকে একটা সত্যি কথা বলতে এসেছি। তোমার বাবা আশরাফ চৌধুরী, তিনি নির্দোষ ছিলেন। আসল দোষী হলো মিস্টার সজল, আমাদের সিএফও। আনিস তাকে আড়াল করেছে। মিথ্যা? তুমি আর তোমার বাবা সব মিথ্যা। আমি সব জানি। সজল সাহেব আমার বাবার বিরুদ্ধে সাক্ষ্য দেননি। সাক্ষ্য দেননি কারণ আনিস তাকে ভয় দেখিয়েছে। তুমি পেনড্রাইভের ভেতরের অডিও ফাইলটা শোনোনি? সেখানে তোমার বাবা আর আনিসের কথার রেকর্ড আছে। ইভান দরজা ধাক্কাতে দেওয়া থামিয়ে দিল। সে তো কিছুটা অবাক হয়েছে। অডিও ফাইল? কি বলছো তুমি? আমি তোমাকে সেটা শোনাতে পারি না, কারণ আমার হাতে এখন আরো বড় সমস্যা। আনিস আমার বাবাকে কিডন্যাপ করেছে। কি? তোমার বাবাকে কিডন্যাপ করেছে? কেন? কারণ আনিস জানে পেনড্রাইভটা এখন আমার হাতে, আর সে চায় আমি এটা তাকে দেই। ইভান, তুমি আমার উপর প্রতিশোধ নিতে এসেছো, কিন্তু আনিস তোমার আর আমার দুজনের সাথেই প্রতারণা করেছে। আনিস সাহেব তোমার বাবাকে কিডন্যাপ করেছেন? হ্যাঁ, তিনি আমাকে একটা ঠিকানা দিয়েছেন। আমাকে এক্ষুনি যেতে হবে। আমি তোমাকে মুক্তি দিতে এসেছি, যাতে তুমি আমার সাথে যেতে পারো। নিধি পকেট থেকে চাবি বের করে তালা খুলল। দরজা খুলে যেতেই ইভান বেরিয়ে এলো। তার চোখে এখন রাগ নয়, গভীর সন্দেহ। তুমি সত্যি বলছো? তুমি এটা দেখো। আরুষি বা অন্য কাউকে দেওয়ার আগে তুমি নিজে দেখো। এটা তোমার বাবার ডায়েরি, এখানে সব লেখা আছে। ইভান পেনড্রাইভটা দ্রুত নিল। সে নিধির চোখে তাকালো। তুমি যদি মিথ্যা বলো নিধি। আমি মিথ্যা বলছি না। আমি এখন শুধু আমার বাবাকে বাঁচাতে চাই। আনিস আমাকে তোমার বাবার পুরনো ফ্যাক্টরির কাছে যেতে বলেছে। পুরনো ফ্যাক্টরি? ঠিক আছে, আমি তোমার সাথে যাব, কিন্তু তুমি মিথ্যা বললে তোমার জীবন আমি নরক করে দেব। চলো। দুজনেই গাড়িতে উঠল। ইভান ল্যাপটপ অন করে সে ডায়েরির ফাইলটা খুলল। সে দ্রুত ডায়েরি পড়ল এবং শেষে সেই অডিও ফাইলটা প্লে করলো। আশরাফ, তুমি চিন্তা করো না, আমি তোমাকে বের করে নেব। নিহালকে আমি দেখিয়ে দেব যে কার কথা শুনেছে। এই যে দেখো সজল, কে সব ফাইল চুরি করেছে। আনিস, আমার শরীর ভালো লাগছে না, তুমি প্রমাণটা তোমার কাছে রাখো। সজল সে কেন এমন করলো? ইভান স্তব্ধ হয়ে গেল। তার হাত কাঁপতে শুরু করেছে। প্রতিশোধের আগুনে যে ভুল মানুষকে সে টার্গেট করেছিল, সেই সত্যটা এখন তার সামনে।
আনিস, সে আমার বাবার বন্ধু। সে এত বছর ধরে আমাকে মিথ্যা বলেছে। ইভান, আমরা সময় নষ্ট করতে পারি না। আমরা এখন সজলের অফিসে যাব। না, আগে তোমার বাবাকে বাঁচানো দরকার। আনিস যদি তোমার বাবাকে কিডন্যাপ করে থাকে তাহলে সে তোমাকে ফাঁদে ফেলতে চাইছে। তারা যখন আনিসের দেওয়া ঠিকানার দিকে যাচ্ছিল তখন ইভান দ্রুত তার ফোনে কিছু একটা টাইপ করলো। কাকে ফোন করছো? পুলিশকে নয়, একজন পুরনো বন্ধু। সে আমাদের কোম্পানির ফিনান্সিয়াল ডেটা দেখতে পারবে। সজল যদি চোর হয় তাহলে তার অ্যাকাউন্টে কিছু না কিছু প্রমাণ থাকবে। 10 মিনিটের মধ্যেই ইভানের মেসেজ এলো। সজল গত 6 মাসে তার অ্যাকাউন্টে অনেক বেশি টাকা জমা হয়েছে। এসব টাকা আমাদের কোম্পানি থেকেই ট্রান্সফার হয়েছে। আনিস তাকে সাহায্য করেছে। ইভান, তুমি এখন আমাকে বিশ্বাস করো? আমি তোমাকে বিশ্বাস করি নিধি। এখন আমি ভুল করেছিলাম, আমাকে ক্ষমা করো। কিন্তু এখন প্রতিশোধের পালা আমার। ইভান গাড়ি ঘুরিয়ে নিল। তারা এখন যাচ্ছে আনিসের দেওয়া ঠিকানার দিকে। আমি জানি আনিস তোমার বাবাকে একা রাখবে না। চলো আমরা দুজন মিলে মোকাবেলা করি। নীতি ইভানের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেল। অফিসের রাগী বস এখন তার স্বামী, কিন্তু তাদের এই সম্পর্কের শুরুটা চরম ঘৃণা আর প্রতিশোধ দিয়ে হলেও এখন তারা একসাথে লড়তে নেমেছে। ইভান গাড়ি ঘুরিয়ে আনিসের দেওয়া ঠিকানার দিকে ছুটছে। গাড়ি চলছে খুব জোরে। রাত তখন প্রায় 11:30। তাদের হাতে সময় খুব কম। ইভান, তুমি এত জোরে চেঁচাচ্ছ কেন? আমরা দেরি করতে পারি না নিধি। আনিস একটা চালাক শয়তান। সে জানে 12টার পর যদি পেন ড্রাইভের তথ্য ফাঁস না হয় তাহলে তুমি হয়তো অন্য কাউকে বলে দেবে। কিন্তু তুমি সজলের ব্যাপারটা কাউকে বললে না কেন? আমি চাইনি পুলিশ আসার আগেই আনিস তোমার বাবার ক্ষতি করুক। আমরা আগে তোমার বাবাকে বাঁচাবো, তারপর সজল আর আনিসের হিসাব হবে। পুরনো ফ্যাক্টরি কাছে পৌঁছাতে তাদের আর বেশি সময় লাগলো না। ফ্যাক্টরি গেট ছিল ভেড়ানো, ভেতরের কোনো আলো জ্বলছিল না। তুমি গাড়িতে থাকো, আমি আগে ভেতরে গিয়ে দেখি। অসম্ভব। আনিস আমাকে ডেকেছে, আর তাছাড়া তুমি একা গেলে আমি তোমাকে বিশ্বাস করতে পারবো না। তুমি তো আমার উপর প্রতিশোধ নিতে এসেছিলে। প্রতিশোধ নিতে এসেছিলাম নিধি, কিন্তু প্রতিশোধ নিতে গিয়ে এখন তোমার বাবাকে বাঁচাতে যাচ্ছি। তুমি আমার উপর অবিশ্বাস করতেই পারো, কিন্তু মনে রাখবে তোমার বাবাকে বাঁচাতে আমারও সাহায্য দরকার। নিধি বুঝতে পারলো ইভান এখন সত্যি তার পক্ষে। ঠিক আছে, কিন্তু আমরা সাবধানে যাব। তার দুজনে চুপি চুপি ফ্যাক্টরির গেট দিয়ে ভেতরে ঢুকলো। পরিবেশ একদম শান্ত, শুধু পুরনো মেশিনের ভাঙ্গাচোরা অংশগুলো পড়ে আছে। আনিস কোথায় থাকতে পারে? ফ্যাক্টরির পেছন দিকে একটা ছোট অফিস রুম আছে, চলো সেদিকে যাই। তার যখন সাবধানে এগুচ্ছিল নিধির ফোনে একটা মেসেজ এলো। সেটা আনিসের নম্বর থেকে মেসেজ। তুমি একা আসোনি নিধি, আমি দেখতে পাচ্ছি। যদি তোমার বাবার জীবন চাও তাহলে এক্ষুনি তোমার স্বামীকে ফ্যাক্টরির মাঝখানে ছেড়ে তুমি একা আমার সাথে আসো। ইভান, আনিস দেখছে আমাদেরকে। সে জানে আমরা দুজন এসেছি। শোনো নিধি, এখন নাটক করতে হবে। তুমি মাঝখানে যাও, আমি অন্য দিক দিয়ে কভার করছি। কিন্তু যদি সে তোমাকে আঘাত করে? সে তোমার বাবাকে বাঁচিয়ে রেখেছে যাতে পেন ড্রাইভটা নিতে পারে। সে আমাকে মারবে না, আমি জানি। আনিস সাহস করে আমাকে সরাসরি আঘাত করতে আসবে না। তুমি যাও। নিধি ফ্যাক্টরির মাঝখানে ফাঁকা অংশে গিয়ে দাঁড়ালো। আনিস, আমি এসেছি। আমার বাবা কোথায়? চারদিকে নীরবতা। কিছুক্ষণ পর পেছন দিকের অফিস রুম থেকে আনিস বেরিয়ে এলো। তার হাতে একটা পুরনো বন্দুক। খুব চালাক তুমি নিধি, তোমার স্বামীকে ছেড়ে আসতে পারোনি। ইভান চলে গেছে, আমি একা এসেছি। আমার বাবা কোথায়? আর পেনড্রাইভটা আমি শুধু আমার বাবার সামনেই দেব। তোমার বাবা ভালো আছে, তবে তার হাতে সময় কম। তোমার কাছে সময় আছে আর 10 মিনিট। পেন ড্রাইভটা দাও। আনিস এগিয়ে এলো। সে তখনও জানে না ইভান অন্য দিক দিয়ে তাকে ঘিরে ফেলেছে। আনিস, তুমি আমার বাবার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। তুমি আশরাফ চৌধুরীর সম্মান নষ্ট করতে চেয়েছো। আমি সব জানি। চুপ করো। তুমি কি মনে করো ইভান তোমাকে বিশ্বাস করবে? সে জানে তার বাবা চোর ছিলেন। না আনিস সাহেব, আমি এখন জানি আমার বাবার নির্দোষ। আনিস চমকে উঠল। সে দ্রুত পিছন দিকে ঘুরল।
ইভানকে দেখে তার চোখ বড় হয়ে গেল। ইভান, তুমি তুমি এখানে? আপনি আমার বাবাকে চোর অপবাদ দিয়ে তার বন্ধু সজলকে সাহায্য করেছেন। সজলকে দিয়ে আমাদের কোম্পানির টাকা চুরি করিয়েছেন আর আমাকে ব্যবহার করেছেন প্রতিশোধের জন্য। এসব মিথ্যা। নিহাল চৌধুরী তোমাকে ভুল বোঝাচ্ছে। আমার বাবার ডায়েরির অডিও ফাইলটা মিথ্যা নয়। আপনি আমাকে আর ভুল বোঝাতে পারবেন না। এখন আপনি আমার বাবাকে কোথায় রেখেছেন সেটা বলুন, না হলে। আনিস বন্দুকটা ইভানের দিকে তাক করল। সাহস করবি না ইভান, আমি তোকে গুলি করে দেব। না ইভান। ঠিক তখনই ফ্যাক্টরির ভিতর দিকে একটা ছোট্ট দরজা খুলে গেল। সেখান থেকে নিহাল চৌধুরী, নিধির বাবা এবং আরও দুজন লোক বেরিয়ে এলেন। নিহাল চৌধুরীকে দেখে নিধি স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইভান, আনিসকে ধরো। আসলে নিহাল চৌধুরীকে কিডন্যাপ করা হয়নি। ইভান যখন ফ্যাক্টরির দিকে আসছিল তখন নিধিকে না জানিয়ে সে তার বাবাকে ফোন করেছিল। নিহাল চৌধুরী জানতেন আনিস চালাকি করেছে, তাই তিনি তার বিশ্বস্ত নিরাপত্তা কর্মীদের নিয়ে আগে থেকে ফ্যাক্টরির অন্য দরজা দিয়ে ভেতরে লুকিয়েছিলেন। ইভান কোনো দ্বিধা না করে আনিসের দিকে ঝাঁপিয়ে পড়ল। বন্দুকের গুলির শব্দ হওয়ার আগে ইভান বন্দুকটা আনিসের হাত থেকে কেড়ে নিল এবং তাকে মেঝেতে ফেলে দিল। তোমার খেলা শেষ আনিস সাহেব। ততক্ষণে নিহাল চৌধুরীর লোক এসে আনিসকে বাঁধতে শুরু করেছে। নিহাল চৌধুরী দ্রুত নিধির কাছে এলেন। মা, তুমি ঠিক আছো? হ্যাঁ মা, আমি জানতাম আনিস এইরকম কিছু করবে। ইভানকে একা আসতে দেখে আমি বুঝলাম তোমরা দুজনে একসাথে এসেছো। তুমি পিন ড্রাইভটা ইভানকে দিয়েছো। হ্যাঁ বাবা, ইভান এখন সব সত্যি জানে। ইভান আনিসকে পুলিশের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করলো। তারপর সে নিহাল চৌধুরীর দিকে ফিরল। স্যার, আমাকে ক্ষমা করবেন। আমি আপনাকে ভুল বুঝেছিলাম। আমি ভেবেছিলাম আপনি আমার বাবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। আমি জানি ইভান, আমি চেয়েছিলাম না তুমি একা প্রতিশোধ নাও, তাই আমি তোমাকে বিয়েটা করতে বলেছিলাম। আমি তোমাকে বিশ্বাস করি। এখন চলো, বাড়ি চলো। তোমার বাবাকে এখন ন্যায় বিচার দিতে হবে। ইভান আর নিধি ফ্যাক্টরি থেকে বেরিয়ে এলো। রাত 12টা পেরিয়ে গেছে। ইভানের প্রতিশোধের সময়সীমা শেষ, কিন্তু প্রতিশোধের আগুন এখন ন্যায় বিচারের পথে হেঁটেছে। গাড়িতে ওঠার আগে ইভান নিধির দিকে তাকালো। নিধির চোখে এখন আর বস বা কর্মচারী অহংকার নেই, আছে শুধু এক অদ্ভুত নির্ভরতা। নিধি, আমি তোমাকে অনেক অপমান করেছি। আমাকে ক্ষমা করো। আমি তোমাকে ক্ষমা করেছি ইভান, তুমিও আমাকে ক্ষমা করো। আমি তোমাকে ছোট লোক বলেছিলাম। ফ্যাক্টরির সেই রাত্রি ছিল ইভান আর নিধির জীবনের এক বিশাল মোড়। যখন তারা গাড়িতে ফিরছিল তখন বাইরের অন্ধকার রাত ভেদ করে তাদের মনের জমে থাকা বরফ যেন গলতে শুরু করেছিল। প্রতিশোধের তীব্র আগুন নিভে গিয়ে সেখানে এখন অদ্ভুত স্বস্তি এবং একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ কাজ করছিল। গাড়ি চালাচ্ছিল ইভান, পাশে নিধি চুপ করে বসেছিল। তাদের মধ্যে কোনো কথা হচ্ছিল না, কিন্তু এই নীরবতা এখন আর স্বস্তি নয়, বরং ছিল অস্বচ্ছন্দ। ইভান, তোমার বাবার কেসটা এখন কি হবে? আনিসা সজল ধরা পড়েছে। নিহার আঙ্কেল সব ব্যবস্থা করছেন। সজলকে কাল সকালে পুলিশ ধরে ফেলবে। সব প্রমাণ এখন পুলিশের হাতে। আমার বাবার সমান ফিরিয়ে আনতে খুব বেশি সময় লাগবে না। আমি খুশি ইভান, তোমার বাবার ডায়েরি আর তোমার সততা শেষ পর্যন্ত জয়ী হলো। ইভান কোনো উত্তর দিল না, শুধু মৃদু হাসল। এই প্রথম নিধি দেখল ইভানকে এত শান্ত এবং ভারমুক্ত। তার অফিসের কঠোর বসের ভূমিকা যেন এই মুহূর্তে অনুপস্থিত। ঠিক আছে, কিন্তু একটা কথা নিধি, তুমি আমাকে কেন সব সত্যি কথা বলনি? কেন আমাকে প্রতিশোধের পথে ঠেলে দিলে? ভয় পেতাম ইভান, তুমি খুব রেগেছিলে। আমি জানতাম তোমার রাগটা ন্যায্য, কিন্তু যদি তুমি জানতে আনিসার সজল এই চুরির পেছনে, তাহলে তুমি হয়তো ধৈর্য হারাতে। বাবা আমাকে বলেছিলেন আনিস খুব ক্ষমতাশালী। আমরা যদি তোমাকে নিয়ে প্রতিশোধের খেলাটা না খেলতাম, তাহলে হয়তো আনিস বাবাকেই ফাঁসিয়ে দিত। বাবা চেয়েছিলেন তুমি যেন নিজের থেকেই সত্যিটা খুঁজে বের করো এবং শেষে আমাদের সাহায্য করো। ইভান দীর্ঘশ্বাস ফেল। সে বুঝতে পারল নিধি নিজের চেয়ে তার বাবার এবং কোম্পানির সম্মান রক্ষার জন্য কতটা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। তোমার কথা শুনে এখন মনে হচ্ছে আমার আর তোমার মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা হয়তো মিথ্যা ছিল না, ভুল বোঝাবুঝির ওপর দাঁড়িয়ে থাকলেও সেখানে একটা লক্ষ্য ছিল।
সেটাই। আর তাছাড়া তুমি আমাকে বস হিসেবে যত কঠোর ছিলে, স্বামী হিসেবে ততটা খারাপ ছিলে না। ইভান এই কথাই হাসলো। অফিসে আমি বসের মতো কাজ করতাম, আর বাড়িতে স্বামী হিসেবে কাজ করছি, তাই তো? অনেকটা তেমনই। এখন চলো, আমাদের একটা লম্বা দিন গেছে। তারা যখন বাড়িতে পৌঁছালো তখন রাত গভীর। ইভান আর নিধি তাদের নিজেদের ঘরের দিকে গেল। নিধি, আমি জানি আমাদের এই বিয়েটা একটা চুক্তির উপর দাঁড়িয়েছিল। এখন যখন উদ্দেশ্য পূরণ হয়েছে, আমি আর তোমাকে... না ইভান, আজ রাতে এই কথাগুলো বলতে হবে না। আমরা দুজন আজ খুব বড় একটা বিপদ থেকে বেরিয়ে এলাম। আমরা খুব ক্লান্ত। ইভান বুঝতে পারলো নিধি এখনও প্রস্তুত নয় তাদের সম্পর্কটা এত তাড়াতাড়ি একটা সিদ্ধান্তে পৌঁছাক। সেটা সে নিজেও চাইছিল না। ঠিক আছে, আমি সোফায় শুচ্ছি, তুমি বিছানায় শুয়ে পড়ো। তুমি সোফায় শুতে পারো, তবে একটা শর্তে। কি? আমরা কাল থেকে সবকিছু ভুলে যাব ইভান। ভুলে যাব তুমি আমার উপর প্রতিশোধ নিতে এসেছিলে, আর ভুলে যাব আমি তোমাকে ছোট লোক বলেছিলাম। এখন থেকে আমরা শুধুমাত্র একজন সহকর্মী আর একজন স্বামী স্ত্রী হিসেবে নিজেদের একটা সুযোগ দেব। দেখব এই চুক্তির বাইরেও আমাদের সম্পর্কের কোনো ভবিষ্যৎ আছে কিনা। ইভান এই কথাই অবাক হলো। নিধি এই প্রথম তাকে তাদের সম্পর্ক নিয়ে সরাসরি কিছু বলল। তার চোখে ছিল এক অদ্ভুত মিশ্রণ, আশা এবং নির্ভরতা। তোমার প্রস্তাব আমি মেনে নিলাম ম্যাডাম বস। ম্যাডাম বসো, কাল থেকে আমরা নতুন করে শুরু করব, শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিয়ে। ধন্যবাদ ইভান, শুভরাত্রি। নিধি এত কঠোর হয়েও আসলে কতটা একা ছিল। আর নিধি বিছানায় শুয়ে ভাবছিল ইভান তার উপর প্রতিশোধ নিতে এলো। তার সততা আর সাহসী আজ তার বাবার জীবন বাঁচিয়েছে। তাদের সম্পর্ক এখন নতুন মোড়ে, যেখানে বন্ধুত্ব দিয়ে শুরু হবে অজানা প্রেমের পথ চলা। আনিসার সজলের গ্রেপ্তারের পর প্রায় 1 সপ্তাহ কেটে গেছে। এই 7 দিনে কোম্পানির বাতাস পুরোপুরি পাল্টে গেছে। নিহাল চৌধুরীর সম্মান পুনরুদ্ধার হয়েছে এবং ইভানের বাবার নামে ওঠা কলঙ্ক মুছে গেছে। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ইভান আর নিধির ব্যক্তিগত জীবনে। তাদের মধ্যে এখন আর সেই শীতল দূরত্ব বা অফিসের কঠোরতা নেই। সকাল 9:30 নিধি অফিসে পৌঁছালো। ইভান ইতিমধ্যেই নিজের ডেস্কে বসে কাজ করছে। এখন সে আর নিধির ব্যক্তিগত সহকারী নয়, সে এখন কোম্পানির অন্যতম প্রধান ম্যানেজার, যার সততা ও কর্মদক্ষতা প্রমাণিত। গুড মর্নিং মিস্টার রায়। গুড মর্নিং ম্যাডাম বস। আজ একটু দেরি হলে কেন? নাকি বাড়ি থেকে বসকে বিদায় জানাতে আমার দেরি হয়ে গেল? না মিস্টার রায়, দেরি হয়নি। আসলে আমাদের অফিসের বসের এখন একটু বেশি যত্ন দরকার, তাই সকালে নাস্তা বানাতে একটু সময় লেগে গেল। আপনি আমার জন্য নাস্তা বানিয়েছেন? হ্যাঁ, আজ থেকে আমি তোমার জন্য টিফিন নিয়ে আসব। বাইরে খেয়ে তুমি শরীর খারাপ করবে তা আমি চাই না। ম্যাডাম বস, দেখুন, আমরা ঠিক করেছিলাম শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখব। এটা বন্ধুত্বপূর্ণ পরিচর্যা মিস্টার রায়। তুমি আমার বাবাকে বাঁচিয়েছো, তোমার জন্য আমি কিছু করতে পারি না? তাছাড়া তুমি আমার বাড়ির জামাই। বসের জন্য ব্রেকফাস্ট বানানো আমার অফিসের দায়িত্ব নয়, কিন্তু স্ত্রী হিসেবে এটা আমার অতিরিক্ত দায়িত্ব। ইভান জানে নিধি কোনো যুক্তি শুনবে না, সে শুধু মুচকি হাসলো। ঠিক আছে ম্যাডাম বস, কিন্তু আপনিও মনে রাখবেন, যদি কাল থেকে আমার লাঞ্চে কোনো ভুল থাকে তাহলে আমি কিন্তু আপনাকে অফিসেই তিরস্কার করব। সেই ক্ষমতা শুধু আপনার বসের আছে মিস্টার রায়। এখন নিজে ডেস্কে আসুন, জরুরি একটা ফাইল চেক করতে হবে। নিধি নিজের চেম্বারে চলে গেল। ইভান টিফিন বক্সের দিকে তাকিয়ে ভাবল, এই কঠিন বসটা আসলে কতটা যত্নশীল হতে পারে। দুপুর 1টা, নিধির জরুরি একটা মিটিং শেষ করে বেরোলো। সে দেখলো ইভান তখনও তার ডেস্কে মাথা গুঁজে কাজ করছে। মিস্টার রায়, এখন লাঞ্চের সময়, আপনি এখনো কি করছেন? ম্যাডাম বস, এই প্রজেক্টটা শেষ করতে হবে, আমি একটু পরেই লাঞ্চ করব। না, এক্ষুনি আপনার কাজের সময়সূচি ঠিক রাখাটাও আমার দায়িত্ব। এখন ফাইল বন্ধ করুন। ম্যাডাম বস, আপনি কি ভুলে গেছেন আমরা এখন সহকর্মী? আপনি এভাবে আমার ব্যক্তিগত সময়ে হস্তক্ষেপ করতে পারেন না। সহকর্মী হলেও আপনি আমার অধীনস্থ নন। আপনি এখন স্বাধীন ম্যানেজার, কিন্তু বাড়ি ফেরার পর আপনি আমার স্বামী, আর দিনের বেলা আপনি আমার টিফিন গ্রাহক। অতএব এক্ষুনি লাঞ্চ করুন।
ইভান বুঝতে পারল নিধি যখন স্ত্রীর ভূমিকায় থাকে তখন সে অফিসের বসের চেয়েও জেদি হয়ে ওঠে। ইভান হাসলো এবং টিফিন বক্স খুলে খাওয়া শুরু করলো। নিধি চুপচাপ বসে ইভানকে দেখছিল। আপনার টিফিন খুব সুস্বাদু ছিল ম্যাডাম বস। ধন্যবাদ মিস্টার রায়। আচ্ছা ইভান, তোমার বাবার সাথে আমার বাবার সম্পর্ক এত ভালো ছিল, অথচ তোমার বাবার প্রতি এই অন্যায় হলো, তুমি কখনো তোমার বাবার উপর প্রতিশোধ নিতে চাওনি? যখন প্রথমবার জানতে পারলাম আমার বাবা নির্দোষ, তখন আমার প্রথম টার্গেট ছিল আনিস আর সজল। কিন্তু হ্যাঁ, নিহাল আঙ্কেলকেও আমি অবিশ্বাস করেছিলাম। কিন্তু যখন দেখলাম তিনি আমাকে তোমাদের বিয়েটা করতে বললেন, তখন বুঝলাম এখানে কোনো গভীর রহস্য আছে। নিহাল আঙ্কেল আমাকে ব্যবহার করেননি, তিনি আমাকে বিশ্বাস করেছিলেন। আর তোমার বাবা যখন নিজেই ফ্যাক্টরিতে লুকিয়ে থেকে আনিসের পরিকল্পনা ফাঁস করলেন, তখন আমার সব সন্দেহ দূর হয়ে গেল। বাবা জানতেন তুমি ঠিক পথে আসবে। আচ্ছা, তুমি তো এখন বাবার অফিসের ম্যানেজার, তুমি কি মনে করো আমাদের এই সম্পর্কটা, মানে আমাদের বিয়েটা? আমরা একটা বন্ধুত্ব শুরু করেছি নিধি, যেখানে কোনো চুক্তি নেই, শুধু বিশ্বাস আছে। আমরা দেখব এই বন্ধুত্ব আমাদের কোথায় নিয়ে যায়। হয়তো একদিন অফিসের এই বস আর কর্মচারী সত্যিকারের স্বামী স্ত্রী হয়ে উঠবে। হয়তো একদিন আমি তোমাকে ভালোবাসতে শুরু করব। নিধির হৃদস্পন্দনটা দ্রুত হলো। ইভান ভালোবাসা শব্দটি বলল, যা তাদের সম্পর্কের জন্য এক বিশাল পদক্ষেপ। নিধি উঠে দাঁড়ালো। ঠিক আছে মিস্টার রায়, তাহলে আপাতত আমাদের লক্ষ্য হলো অফিসের বস আর স্বামীর ভূমিকাকে আলাদা রাখা। আর হ্যাঁ, আমি কাল থেকে আপনার টিফিন বক্সে একটা অতিরিক্ত মিষ্টি দিব, আপনার মিষ্টি কথার জন্য। আমি অপেক্ষা করব ম্যাডাম বস। এখন আপনি যান, আমাকে অনেক কাজ শেষ করতে হবে। নিধি চেম্বারে ফিরে গেল। সে মনে মনে হাসছিল। ইভান যখন তাকে ভালোবাসার কথা বলল, তখন তার মনে এক অদ্ভুত শিহরণ জাগলো। অফিসের করিডর, তাদের মধ্যে বসের ক্ষমতা আর অধীনস্থের মধ্যে দূরত্ব মুছে গিয়েছিল। সেখানে এখন শুধু ছিল দুটো নতুন মন, যারা একে অপরের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছিল। ইভান আর নিধির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধীরে ধীরে তাদের পারিবারিক জীবনকে মিষ্টি করে তুলছিল। তারা অফিসের সহকর্মী, কিন্তু বাড়িতে একে অপরের প্রতি নির্ভরশীল। সপ্তাহান্তে তারা একসাথে সময় কাটাচ্ছে, রাতে আলোচনা করছে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। ইভান এখন প্রায়শই নিধির চোখে তাকিয়ে থাকে, আর নিধিও তার বসের কঠোরতা ভুলে গিয়ে ইভানের যত্ন নিতে শুরু করেছে। তাদের মনে ভালোবাসার অনুভূতি জাগতে শুরু করেছে মাত্র। একদিন সকালে নিধি অফিসে এসে দেখল ইভান তার ডেস্কে নেই। এটা সাধারণত হয় না। সুমি, ইভান কোথায়? মিস্টার রায় অফিসে আসেনি? ম্যাডাম, মিস্টার রায় খুব ভোরে অফিসে এসেছিলেন। আপনার টেবিলের ওপর কিছু ফাইল রেখে গেছেন। তারপর নিহাল স্যার তাকে জরুরি কাজে এয়ারপোর্টে যেতে বলেছেন। এয়ারপোর্টে কেন? একজন গুরুত্বপূর্ণ বিজনেস পার্টনার এসেছেন ম্যাডাম। নিহাল স্যার বললেন তিনি অনেক বছর পর দেশে ফিরেছেন। তাকে রিসিভ করার দায়িত্ব মিস্টার রায়কে দিয়েছিলেন। নিধির টেবিলের উপর রাখা ফাইলগুলোর দিকে তাকালো। সেখানে একটা চিরকুট ছিল। গুরুত্বপূর্ণ অতিথিকে রিসিভ করতে যাচ্ছি, ফিরে এসে নাস্তা খাবো। ইভান। বেলা 11টা। নিধি তার চেম্বারে কাজ করছিল। এমন সময় দরজায় টোকা পড়ল। ইভান প্রবেশ করলো, কিন্তু সে একা নয়। তার পাশে একজন লম্বা সুদর্শন পুরুষ দাঁড়িয়ে। তার পোশাকে আভিজাত্যের ছাপ, চোখে আত্মবিশ্বাসী হাসি। ম্যাডাম বস, দেখুন কে এসেছেন। নিহাল স্যারের সেই গুরুত্বপূর্ণ অতিথি। ইনি হলেন আরশ সেনগুপ্ত। আরশ, এ হলো আমাদের কোম্পানির সিইও নিধি চৌধুরী। আরশ নিধির দিকে এগিয়ে এলো এবং হাত বাড়ালো। হ্যালো নিধি, তোমাকে দেখে খুব আনন্দ হলো। সত্যি বলতে নিহাল আঙ্কেল আর তোমার কথা ভেবেই এদেশে ফেরা। ওয়েলকাম মিস্টার সেনগুপ্ত, আশা করি আপনার যাত্রা আরামদায়ক ছিল। প্লিজ আমাকে আরশ বলেই ডাকতে পারো। আর আমার যাত্রা আরামদায়ক করার জন্য এই মানুষটাকে ধন্যবাদ জানাতে হয়। তুমি তো জানোই আমি কখনো একা থাকতে পারি না। ইভান শান্তভাবে দাঁড়িয়েছিল, কিন্তু নিধির মনে কি যেন একটা খটকা লাগলো। আরশের কথা বলার ভঙ্গিতে এক ধরনের ঘনিষ্ঠতা ছিল, যেন সে নিধিকে অনেক আগে থেকে চেনে। আপনি আর আমার বাবা মানে নিহাল আঙ্কেলের পরিচয় কি অনেক দিনের? নিহাল আঙ্কেল? নিধি, আমি তোমার বাবাকে আঙ্কেল বলি না।
নেহাল আমার বাল্যবন্ধু। আমরা একসাথে একই বোর্ডিং স্কুলে ছিলাম। আমাদের পারিবারিক সম্পর্ক তোমার বাবা আর তোমার মায়ের বিয়ের আগে থেকেই। হ্যাঁ ম্যাডাম বস, আরশ সাহেব নিহাল আঙ্কেলের বিশেষ বন্ধু। আমি দুঃখিত, বাবা কখনো আপনার কথা বলেননি। তিনি চাননি আমাকে নিয়ে কোনো আলোচনা হোক। আমি আমেরিকায় ছিলাম এত বছর, কিন্তু এখন আমি পুরোপুরি দেশে ফিরে এসেছি। আর আমি নিহালের কোম্পানিতে কিছু বড় ইনভেস্টমেন্ট করতে চাই। আরুষ এরপর সোজা ইভানের দিকে ফিরল। ইভান, থ্যাংক ইউ সো মাচ। এখন তুমি যেতে পারো। আমি আর নিধি একটু ব্যক্তিগত আলোচনা করব। ইভান সামান্য অপ্রস্তুত হাসলো, কিন্তু পেশাদারিত্বের খাতিরে সে মেনে নিল। ঠিক আছে ম্যাডাম বস, আমি আমার ডেস্কে যাচ্ছি। ইভান চলে যাওয়ার পর নিধি আরুষের দিকে ফিরল। মিস্টার সেনগুপ্ত, ব্যবসার কথা পরে হবে। আপনি আমার বাবার বন্ধু, কিন্তু আপনার এই মুহূর্তে এখানে আগমন কিছুটা অপ্রত্যাশিত। তুমি এখনও সেই আগের মতোই রয়েছো নিধি, সব সময় সন্দেহ প্রবণ। আচ্ছা বাদ দাও, তোমার বাবা কি আমাকে তোমার বিয়ের খবর দেননি? আপনি কি বলছেন? ইভানের সাথে তোমার বিয়ে? আমি জানতাম না। তোমার বাবার কাছে শুনে খুব অবাক হয়েছি। আমি তো ভেবেছিলাম তুমি আমার জন্য অপেক্ষা করেছো। তুমি কি ভুলে গেছো আমরা ছোটবেলায় কত স্বপ্ন দেখেছিলাম? মিস্টার সেনগুপ্ত, আপনার অতীত কল্পনা দিয়ে আমার বর্তমান সম্পর্ক বিচার করবেন না। ইভান আর আমার সম্পর্কটা চুক্তিভিত্তিক হলেও এখন আমরা... চুক্তি? ইভান তোমাকে ব্ল্যাকমেল করেছে? আমি বিশ্বাস করি না। তুমি আমার জন্য অপেক্ষা করতে পারতে। তোমার বাবা যখন আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তখন তুমি কি হ্যাঁ বলনি? আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম, সেটা অনেক আগের কথা। এখন আমি বিবাহিত। আরশ, আপনি ভুলে যাচ্ছেন, আপনি আমার বন্ধুর ছেলে নন, আপনি আমার বাবার বন্ধু। ঠিক আছে, আমি এখন চলি। তবে তোমাকে একটা কথা বলে যাই নিধি, নিহাল আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আর তুমি সেই বন্ধুর মেয়ে। আমি তোমাকে যে কোনো পরিস্থিতি থেকে রক্ষা করতে পারি। ইভানের সাথে তোমার সম্পর্ক যদি কোনো কারণে অস্বস্তিকরণ হয়, মনে রাখবে আমি সবসময় তোমার পাশে আছি। আরুষ কেবিনে আরুষ বেরিয়ে গেল। নীতি স্তব্ধ হয়ে বসে রইল। তার জীবনে আরুষের আগমন এক পুরনো চাপা উত্তেজনা ফিরিয়ে আনলো। সে ভাবতে পারল না তার বাবা কেন এত বড় একজন বন্ধুকে এত বছর লুকিয়ে রেখেছিলেন। আরুষ কি সত্যি শুধু একজন ইনভেস্টর, নাকি তার মনের মধ্যে অন্য কিছু আছে? এদিকে ইভান করিডোরে দাঁড়িয়ে তাদের কথাবার্তা কিছুটা শুনেছিল। ইভান তোমাকে ব্ল্যাকমেল করেছে? আরুষের এই প্রশ্নটি ইভানের কানে বাজছিল। ইভান বুঝতে পারল এই আরুষ তাদের সম্পর্কের জন্য মোটেও শুভ নয়, বিশেষত যখন নীতি তার আর তার মধ্যে ভালোবাসার বীজ সবেমাত্র রোপণ হয়েছে। ইভানের মনের গভীরে এক পুরনো প্রতিশোধের আগুন নয়, বরং এক নতুন ধরনের নিরাপত্তাহীনতা দানা বাঁধতে শুরু করলো। আরুষ সেনগুপ্তের আগমনের পর থেকে যেন কোম্পানির বাতাস ভারী হয়ে উঠেছে। নিহাল চৌধুরী তাকে শুধুমাত্র একজন ইনভেস্টর হিসাবে নয়, কোম্পানির বোর্ড মেম্বার হিসাবেও যুক্ত করেছেন। আরুষ এখন প্রায়শই নিধির চেম্বারে থাকে, যা ইভানের জন্য একেবারেই অসহ্য। ইভানের মন থেকে প্রতিশোধের আগুন নিভে গেল, এখন এক আগুন জ্বলতে শুরু করেছে, সেটা হলো ঈশা। ইভান তার ডেস্কে বসে কাজ করছিল। সে দেখল নিধি আর আরুষ হাসতে হাসতে চেম্বার থেকে বেরোচ্ছে। আরুষের হাতে একটা সুন্দর ব্রেসলেট, যেটা সে নিধির দিকে এগিয়ে দিচ্ছে। এটা তোমার জন্য নিধি, নিউ ইয়র্কে দেখেছিলাম, মনে হলো শুধুমাত্র তোমার জন্যই বানানো। মিস্টার সেনগুপ্ত, এটার দরকার ছিল না। আপনি কেন এত দামি উপহার? আরে তুমি আমার এত পুরনো বন্ধুর মেয়ে, আমার কাছে তোমার জন্য এসব উপহার খুবই সামান্য। আর তাছাড়া তুমি আমার বন্ধু নিহালের কোম্পানি চালাচ্ছ। ইভান চুপচাপ সব দেখছিল। তার মনে হচ্ছিল সে যেন অফিসে নয়, কোনো প্রতিযোগিতার ময়দানে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে আরশের দিকে এগিয়ে এসে, মিস্টার সেনগুপ্ত, আপনার নতুন প্রজেক্টের ফাইলগুলো কি একবার দেখবেন? জরুরি একটা মিটিং আছে। ইভান, তুমি কি বুঝতে পারছো না আমরা এখন ব্যক্তিগত কথা বলছি? আর আমি তো এখন বোর্ডের মেম্বার। আমাকে প্রজেক্ট বোঝানোর আগে তোমার বসের সাথে কথা বলতে হবে। আরুষ কথাটা এমনভাবে বলল যেন ইভান এখনও শুধুমাত্র নিধির ব্যক্তিগত সহকারী। নিধির মুখ লজ্জায় লাল হয়ে গেল। আরশ, ইভান ঠিকই বলেছে, প্রজেক্টটা গুরুত্বপূর্ণ, আর ইভান এখন আমাদের কোম্পানির প্রধান ম্যানেজার। ও, আমি ভুলে গিয়েছিলাম। ঠিক আছে ইভান, ফাইলগুলো রেখে দাও, পরে দেখব। কিন্তু মনে রাখবে নিধি আর আমি বহু পুরনো বন্ধু, আমাদের সম্পর্কটা একটু অন্যরকম। ইভান কিছু না বলে ফাইলগুলো টেবিলের উপর রেখে নিজের ডেস্কে ফিরে গেল। তার রক্ত যেন ফুটছিল। ইভান বুঝতে পারল আরশ উদ্দেশ্যহীন
আরস উদ্দেশ্যমূলকভাবে তাকে ছোট করার চেষ্টা করছে, যাতে নীতির চোখে সে গুরুত্বহীন হয়ে ওঠে। সন্ধ্যার সময় ইভান ও নিধি বাড়ি ফিরল। গাড়িতে সম্পূর্ণ নীরবতা। আরস, সেনগুপ্ত আপনাকে কেন এত ব্যক্তিগত উপহার দেন? ইভান, তুমি হঠাৎ এই কথা কেন বলছো? এটা খুবই সামান্য একটা ব্রেসলেট, আর সে বাবার বন্ধু। সামান্য উপহার? আরসের ব্যবহার কি আপনার কাছে সামান্য মনে হচ্ছে? সে প্রকাশ্যে আপনার হাতে হাত দিতে চায়, আর আপনাকে তার ব্যক্তিগত স্বপ্নগুলোর কথা মনে করিয়ে দেয়। এগুলো কি একজন ব্যবসায়িক পার্টনার করে? ইভান, তোমার সমস্যাটা কি? তুমি আরসকে সন্দেহ করছো কেন? আমরা তো ঠিক করেছিলাম আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো। বন্ধুত্ব? হ্যাঁ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কিন্তু আপনি জানেন না আরস সেনগুপ্ত আপনাকে ভালোবাসে। সে এখনও আপনাকে বিয়ে করতে চায়। তুমি কি করে জানলে? রাগে নিজেকে সামলাতে পারল না। অফিসে আরসের চোখ সবসময় আপনার উপর থাকে, আর সে আমাকে দেখলে আপনাকে নিজের সম্পত্তি বলে প্রমাণ করতে চায়। আপনি কি মনে করেন আমি কিছু বুঝি না? প্রতিশোধ নিতে এসেছিলাম, কিন্তু এখন আমি আপনার স্বামী। আমি একজন তৃতীয় ব্যক্তিকে আমার স্ত্রীর আশেপাশে সহ্য করতে পারবো না। তুমি আমার স্বামী ইভান, কিন্তু তুমি ভুলে যাচ্ছ আমরা এখনো কাগজে কলমে স্বামী স্ত্রী হলেও আমাদের মধ্যে কোনো প্রকৃত সম্পর্ক নেই। আরসের প্রতি তোমার এই সন্দেহ, এটা শুধু হিংসা। তুমি কি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস? হ্যাঁ, আমি আপনাকে বিশ্বাস করি, কিন্তু আমি আরসকে বিশ্বাস করি না। সে আপনাকে ব্যবহার করে আমার আর আপনার সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চাইছে। আর আপনার বাবা কেন তাকে এত বছর লুকিয়ে রেখেছিলেন সেটাও একটা রহস্য। এটা আমাদের সমস্যা ইভান। তুমি আমার উপর নজরদারি করছো কেন? যদি তোমার মনে হয় আরসের আগমনে আমাদের বন্ধুত্বের সমস্যা হচ্ছে, তাহলে আমরা বিচ্ছেদ নিতে পারি। আমাদের তো কোনো সত্যিকারের সম্পর্ক নেই। নিধি দ্রুত বাড়ি ঢুকে গেল। ইভান স্টিয়ারিংয়ে হাত রেখে চুপ করে বসে রইল। নিধির শেষ কথাগুলো কানে তীব্রভাবে আঘাত হানল। আমাদের তো কোনো সত্যিকারের সম্পর্ক নেই। প্রতিশোধ শেষ হওয়ার পর তাদের মনে যে সামান্য রোমাঞ্চের জন্ম হয়েছিল, আরুষের আগমনে তা যেন মুহূর্তের মধ্যে ভেঙে গেল। ইভান বুঝতে পারল সে নিধিকে ভালোবাসতে শুরু করেছে, আর তাই আরুষের উপস্থিতি তার মনে তীব্র ঈর্ষার জন্ম দিচ্ছে। আরুষের আগের রাতে ইভান আর নিধির মধ্যে যে তীব্র কথা কাটাকাটি হয়েছিল, তার রেশ দুজনের মনে এক অস্থিরতার সৃষ্টি করেছে। ইভান অফিসে এলো, তার মন কাজে নেই। তার টেবিলে ফাইল খোলা, কিন্তু চোখ বারংবার দরজার দিকে যাচ্ছে। নিধি আজও অফিসে আসেনি। আমি কি করলাম? আমি ওকে জিজ্ঞেস না করে এত বড় ভুল করলাম। আমার উচিত হয়নি ওকে অবিশ্বাস করা, কিন্তু আমি কেন আরসকে ওর আশেপাশে সহ্য করতে পারছিলাম না? কেন আমার মনে হচ্ছিল ও আমার কাছ থেকে নিধিকে কেড়ে নিবে? ইভান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সে স্বীকার করতে বাধ্য হলো, এই অনুভূতি প্রতিশোধের আগুন নয়, এটা অন্য কিছু। এটা হারানোর ভয়, যা গভীর ভালোবাসার জন্ম দেয়। আমি নিধিকে ভালোবাসি। হ্যাঁ, আমি ভালোবাসি। আরস যখন ওর সাথে কথা বলে, যখন ওকে উপহার দেয়, তখন আমার ভেতরে এক তীব্র যন্ত্রণা হয়। কারণ নিধি আমার স্ত্রী, আমি ওকে আমার জীবনে চাই। ইভান আর এক মুহূর্ত অপেক্ষা করল না। সে দ্রুত নিজের ব্যাগ গুছিয়ে নিল এবং সহকর্মীদের অবাক করে দিয়ে অফিস থেকে বেরিয়ে গেল। অন্যদিকে নিধি বাড়িতে বারান্দায় বসেছিল, তার চোখে জল। কাল রাতে ইভানের কঠোর কথাগুলো তাকে আঘাত করেছে ঠিকই, কিন্তু সেই আঘাতের আড়ালে একটা সত্য লুকিয়েছিল যা নিধিকে ভাবাচ্ছিল। কেন ইভানে এতটা রেগে গেল? প্রতিশোধের জন্য তো নয়, প্রতিশোধ শেষ হয়ে গেছে। সে শুধু আরসকে নিয়ে ভয় পাচ্ছিল। কেন কেন সে আমার জন্য অন্য কাউকে সহ্য করতে পারছে না? নিধি হঠাৎ করেই বুঝতে পারল সে ইভানকে ছোটলোক বলা সত্ত্বেও তার উপর রাগ করত না। কেন তার যত্ন নিতে শুরু করেছিল। তাদের এই চুক্তিভিত্তিক বিয়েতে কবে যেন ভালোবাসা চুপিসারে বাসা বেঁধেছে। ইভান, আমি কি তোমাকেও ভালোবাসি? হ্যাঁ, আমি ভালোবাসি তোমার সততাকে, তোমার সাহসকে। তোমার মতো একজন স্বামী আমার পাশে আছে বলেই আমি আনিস আর সজলের মোকাবেলা করতে পেরেছিলাম। আমি তোমাকে হারাতে চাই না। নিধি যখন তার অনুভূতি স্বীকার করছিল, ঠিক তখনই দরজায় তীব্র টোকা পড়ল। নিধি দরজা খুলে দেখল সামনে ইভান হাঁপাচ্ছে। ইভান, তুমি অফিস ছেড়ে কেন এসেছো? আমি
আর কাজ করতে পারছিলাম না নিধি। আমি তোমাকে ছেড়ে থাকতে পারছিলাম না। কি হয়েছে তোমার ইভান? তুমি এত অস্থির কেন? কাল রাতে আমি তোমাকে যা বলেছি তার জন্য আমি ক্ষমা চাইছি। আমি তোমার উপর সন্দেহ করেছিলাম, কিন্তু আমি শুধু ভয় পেয়েছিলাম নিধি। কিসের ভয়? নিধির হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। আমি ভয় পেয়েছিলাম তুমি হয়তো আরশের দিকে চলে যাবে, কারণ সে হয়তো আমার চেয়ে অনেক বেশি ভালো। সে হয়তো তোমাকে সত্যিকারের ভালোবাসা দিতে পারবে। আরশ যখন তোমার দিকে তাকায় আমার কষ্ট হয়, কারণ আমি তোমাকে ভালোবাসি নিধি। ইভানের এই স্পষ্ট স্বীকারোক্তিতে নিধির চোখে জল এসে গেল। তুমি তুমি সত্যি আমাকে ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসি। এই ভালোবাসাটা কখন শুরু হয়েছে আমি জানি না। হয়তো যখন তুমি অফিসের বসের ক্ষমতা ভুলে আমাকে টিফিন দিতে শুরু করেছিলে, অথবা যখন তুমি আমার বাবাকে নির্দোষ প্রমাণ করতে সাহায্য চেয়েছিলে, অথবা যখন তুমি আমার বাবাকে নির্দোষ প্রমাণ করতে সাহায্য করেছিলে। আমাদের চুক্তি শেষ নিধি, কিন্তু আমার হৃদয়ের চুক্তি সবেমাত্র শুরু হয়েছে। তুমি কি আমাকে ভালোবাসবে না নিধি? আমি তোমাকে আমার স্বামী হিসেবে মেনে নিয়েছিলাম ইভান, কিন্তু তোমাকে ভালোবেসেছি তোমার সততা আর সাহসের জন্য। প্রতিশোধের জন্য আসা একজন মানুষকে আমি বিশ্বাস করতে শুরু করেছিলাম। তোমার ঈর্ষা দেখে আমি বুঝতে পারি তুমি শুধু আমার উপর রাগ করনি, তুমি আমাকে চেয়েছিলে। হ্যাঁ ইভান, আমি তোমাকে ভালোবাসি। তার হৃদয়ে যেন এক শীতল স্রোত বয়ে গেল। ইভান আর নিধি আর কোনো কথা বলল না। ইভান নিধিকে টেনে নিজের কাছে নিয়ে এলো এবং গভীর আলিঙ্গনে আবদ্ধ করলো। এই আলিঙ্গনে কোনো চুক্তি ছিল না, ছিল না কোনো অফিসের বস বা কর্মচারীর দূরত্ব। ছিল শুধু দুটি মনের গভীর ভালোবাসা এবং একে অপরের প্রতি পূর্ণ নির্ভরতা। তাদের সম্পর্কে বরফ গলে গেল আর জন্ম নিল এক নতুন উষ্ণতা। আরশ আমাদের সম্পর্কের মধ্যে কোনো ফাটল ধরাতে পারবে না ইভান। তুমি আমার স্বামী, আর আমি জানি কিভাবে আমার স্বামীর পাশে দাঁড়াতে হয়। আমরা দুজন একসাথে তার মোকাবেলা করব নিধি, কিন্তু একটা শর্ত। অবশ্যই, কিন্তু বাড়িতে আপনি আমার সবচেয়ে প্রিয় ওভারটাইম কর্মচারী। তাদের প্রেমের এই স্বীকারোক্তি তাদের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করলো। তারা এখন কেবল একে অপরের প্রতি বিশ্বস্ত নয়, তারা একে অপরের প্রতি গভীরভাবে প্রেম ও আসক্ত। কিন্তু আরশ সেনগুপ্তের ছায়া এখনও তাদের জীবনে বিদ্যমান। ইভানও নিধির ভালোবাসার স্বীকারোক্তির পর তাদের সম্পর্কে এক নতুন দৃঢ়তা পেল। তার ঠিক হল আরশ সেনগুপ্তের মোকাবেলায় তারা আর লুকোচুরি করবে না, বরং তাদের সম্পর্কের সত্যতা দিয়ে করবে। তারা একসাথে অফিসে গেল। সকাল 10:30। নিধি আরশকে তার চেম্বারে ডাকলো। ইভান দরজার কাছে দাঁড়িয়েছিল। নিধি তাকে চোখের ইশারায় ভেতরে থাকতে বলল, আরশ, আমি তোমার সাথে কিছু জরুরি ব্যক্তিগত কথা বলতে চাই। নিধি, তুমি তো জানোই তোমার জন্য আমার দরজা সবসময় খোলা। তুমি কি নিয়ে এত গম্ভীর? ইভানকে কি তোমার দরকার? ইভান এখানে আমার স্বামী হিসেবে আছে, মিস্টার সেনগুপ্ত। স্বামী? তোমরা কি ভুলে যাচ্ছ তোমাদের এই সম্পর্কটা একটা চুক্তির উপর দাঁড়িয়েছিল? আনিস আর সজল যখন ধরা পড়েছে তখন তো এই চুক্তির মেয়াদ শেষ। আপনার এই তথ্য ভুল আরশ। হয়তো আমাদের সম্পর্কের শুরুটা একটা চুক্তিতে হয়েছিল, কিন্তু এখন আর এটা কোনো চুক্তি নয়। আমরা একে অপরকে ভালোবাসি। আরশের মুখে থাকা আত্মবিশ্বাসের হাসি হঠাৎ করেই মিলিয়ে গেল। সে সরাসরি ইভানের দিকে তাকালো। সে এখন নিধি ঠিক পাশে দাঁড়িয়েছে। ইভান, তুমি নিধিকে ব্ল্যাকমেল করেছো। তুমি ওকে বাধ্য করছো এসব বলার জন্য। তুমি জানো না আমি আর নিধি ছোটবেলা থেকেই একে অপরের জন্য ছিলাম। আমি জানি মিস্টার সেনগুপ্ত, আপনি নিধিকে ভালোবাসতেন, কিন্তু ভালোবাসার অর্থ জোর করা নয়, আর কাউকে দুর্বল করার চেষ্টা করাও নয়। আপনি যখন নিধি আর আমার সম্পর্কের মাঝে ফাটল তৈরি করতে চাইলেন, তখন আমি হয়তো ঈর্ষা করেছিলাম, কিন্তু সেই ঈর্ষাটাই আজ আমার ভেতরে সত্যিকারের ভালোবাসার জন্ম দিয়েছে। আরশ, ইভান আমার স্বামী। আমরা এখন একসাথে থাকতে চাই। আমাদের সম্পর্কের মধ্যে কোনো চুক্তি বা জোর জবরদস্তি নেই। এই সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস এবং ভালোবাসা। আমি আপনাকে সম্মান করি, কিন্তু আমি ইভানকে ভালোবাসি। আশা করি আপনি আমাদের এই সিদ্ধান্তকে সম্মান করবেন। আরশ বুঝতে পারল তার সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। ইভান আর নিধির চোখে এখন গভীর প্রেম, যা তাকে পরাজিত করেছে। সে আর কোনো কথা বলার সাহস পেল না। আর ঠিক আছে, আমি বুঝতে পারছি, তোমরা সুখী হও, তবে কোম্পানিতে আমার বিনিয়োগ থাকবে নিধি। ব্যবসায়িক সম্পর্কটা যেন ব্যক্তিগত সম্পর্কের কারণে নষ্ট না হয়। ব্যবসা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না আরশ।
আমরা আপনার বিনিয়োগকে মূল্য দিই। আরুষ নিচু স্বরে কিছু একটা বলে দ্রুত চেম্বার থেকে বেরিয়ে গেল। ইভান ও নিধি একে অপরের দিকে তাকিয়ে হাসলো। তাদের ভালোবাসার জয় হলো। আরুষ চলে যাওয়ার পর কেটে গেল আরও কিছুদিন। ইভানের বাবার সম্মান সম্পূর্ণভাবে পুনরুদ্ধার হয়েছে। আনিস ও সজল তাদের প্রাপ্য শাস্তি পেয়েছে। আর ইভান এখন অফিসে নিহাল চৌধুরীর ডান হাত। তবে অফিসে তাদের সম্পর্কটা এখনও বসার সহকর্মীর, কিন্তু বাড়িতে গল্পটা সম্পূর্ণ ভিন্ন। এক সন্ধ্যায় ইভান আর নিধি তাদের বাড়ির লনে বসে কফি খাচ্ছিল। আকাশে চাঁদ উঠেছে। ম্যাডাম বস, আজ অফিস থেকে ফেরার পথে একটা বড় ভুল করে ফেলেছি। কি ভুল মিস্টার রায়? আমি ভুলে গিয়েছিলাম যে আপনি আমার বস। আমি আপনাকে দেখে হাসছিলাম আর আপনার সহকর্মীরা অনেক অবাক হয়ে যায়, আমার দিকে তাকাচ্ছিল। এটা আপনার শাস্তি ইভান, আমার বস হওয়ার শাস্তি। আর আমি আপনাকে ভালোবাসি বলেই এই ভুলগুলো সহ্য করি। আমি আমার বসের জন্য সব শাস্তি মেনে নিতে রাজি, তবে একটা শর্ত। এবার অফিস থেকে দূরে কোথাও যেতে হবে, একটা লম্বা ছুটি, যেখানে কোনো ফাইল থাকবে না, কোনো মিটিং থাকবে না, আর কোনো আরও সেনগুপ্ত থাকবে না। শুধু আমি আর আমার বস, মানে আমার বউ। আপনার এই প্রস্তাব আমি সানন্দে মেনে নিলাম মিস্টার রায়, কিন্তু কোথায় যাব? আমরা সেখানে যাব যেখানে তুমি আমাকে প্রথমবার ছোট লোক বলে অপমান করেছিলে, সেই কটেজে। কিন্তু এবার আমরা নতুন স্মৃতি তৈরি করব। তবে আর দেরি কেন? এখন থেকে আমি শুধু আপনার স্ত্রী ইভান, আপনি আমার বস, আমার বন্ধু আর আমার সবচেয়ে প্রিয় মানুষ। ইভান তার প্রিয় স্ত্রীর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকালো। যে মেয়েটাকে সে প্রতিশোধের জন্য বিয়ে করেছিল, সেই মেয়েটাই এখন তার হৃদয় রানী। তাদের সম্পর্কে শুরুটা হয়েছিল ঘৃণা, সন্দেহ আর প্রতিশোধের আগুন দিয়ে, কিন্তু সেই আগুনের পেছনে ফেলে এখন তাদের জীবনে জ্বলছে নিভে না যাওয়া ভালোবাসার এক উজ্জ্বল শিখা। যেদিন ইভান আর নিধি তাদের নতুন জীবন শুরু করার জন্য প্রস্তুত, তাদের ঘর আজ সেজে উঠেছে হালকা সুগন্ধি মোমবাতি আর গোলাপের পাপড়িতে। এটি তাদের বাসরাত, যেখানে কোনো চুক্তি নয়, শুধু ভালোবাসার প্রতিশ্রুতি থাকবে। ইভান, তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর বসকে দেখছি নিধি, যে বস আমাকে শুধু চাকরি নয়, একটা সম্পূর্ণ নতুন জীবন দিয়েছে। তুমি কি ভুলে গেছো আমি তোমাকে কতদিন বলেছি তোমার চোখগুলো খুব কঠিন? আজ সেই চোখেই শুধু আমার জন্য অপেক্ষা দেখছি। আমার চোখগুলো কঠিন ছিল কারণ আমি সবসময় ভয় পেতাম তোমাকে বিশ্বাস করতে। কিন্তু তুমি যখন আমার বাবার পাশে দাঁড়িয়ে সত্যের জন্য লড়লে, তখন সেই কঠিনতা গলে গেল। আমি তোমাকে ভালোবাসি নিধি, এখন আর প্রতিশোধ নয়, শুধু তোমার সান্নিধ্য চাই। ইভান নিধির কপালে আলতো করে চুমু খেলো। সেই স্পর্শে কোনো তাড়াহুড়ো ছিল না, ছিল শুধু গভীর শ্রদ্ধা আর ভালোবাসা। নিধির চোখ বন্ধ করে সেই অনুভূতিটুকু গ্রহণ করলো। ইভান, আমাদের এই সম্পর্কটা হয়তো অদ্ভুতভাবে শুরু হয়েছিল, কিন্তু আমি আজ অনুভব করছি তুমি আমার নিয়তি। নিয়তি আমাকে তোমার কাছে নিয়ে এসেছিল ম্যাডাম বস, আর এখন আমি তোমার প্রতিটা ইচ্ছা পূরণ করতে প্রস্তুত। তবে একটা জিনিস, তুমি কি এখন আর আমাকে ছোট লোক বলে ডাকবে? না, তুমি আমার কাছে এখন পৃথিবীর সবচেয়ে দামি মানুষ। তবে একটা কথা, তুমি কি ভুলে গেছো আজ রাতে তুমি আমার ওভারটাইম কর্মচারী? আপনি আমার বস নিধি, আপনার আদেশ আমার কাছে শিরোধার্য। কিন্তু আজ রাতে আমি আপনাকে কিছু শিখিয়ে দিতে চাই। কি শিখাবে? শেখাবো, প্রেমের কোনো চুক্তি হয় না, প্রেমের ভাষা শুধু হৃদয়ে লেখা হয়। ইভান আলতো করে নিধির আঁচল সরিয়ে দিল। তাদের চারপাশে তখন মোমবাতির নরম আলো আর ফুলের মিষ্টি গন্ধ। ইভান অনুভব করলো তার হৃদয়ে যে ভালোবাসার স্রোত বইছে, তা নিধির হৃদয় একই রকম গভীর। নিধি, আমি তোমাকে সবসময় আমার পাশে চাই, আমার জীবনে, আমার প্রতিটি নিঃশ্বাসে। নিধি ইভানের চোখে তাকালো। সেই চোখে আর কোনো প্রতিশোধের আগুন বা রাগ ছিল না, ছিল শুধু এক গভীর আত্মসমর্পণ। নিধি তার দ্বিধা ছেড়ে ফেল, ইভানের বুকে নিজেকে সঁপে দিল। তাদের সেই বাসরাত সাক্ষী রইল প্রতিশোধের গল্প কিভাবে বিশুদ্ধ ভালোবাসার সমাপ্তি টানতে পারে।